তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে প্রেম করার? হারামজাদা ফকিরের বাচ্চা! আঙ্কেল প্লিজ রিয়াকে অন্য জায়গায় বিয়ে দিবেন না। আমি রিয়াকে অনেক ভালোবাসি। তোর মুখ দিয়ে এখনো কথা বের হচ্ছে? আমি কি দেখে তোর সাথে আমার মেয়ের বিয়ে দিব? আমরা একে অপরকে অনেক ভালোবাসি। রিয়ার সাথে আমাকে দেখা করতে দেন। চুপ! আর একটুও কথা বলবি না। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে তোর খবর আছে আজকে। আজ আমার মেয়ের বিয়ে আমি ঝামেলা করতে চাইছি না। রিয়া আমাকে না বলে সে কি করে অন্যজনকে বিয়ে করতে যায়? আপনি একটুও রিয়ার সাথে দেখা করতে দেন। আব্বা, এই ছোট লোকের বাচ্চা কোনো কথা শুনবে না, ওকে আমি শেষ করে দিব। দোহাই লাগে আমাকে রিয়ার সাথে একটু বার হলেও কথা বলতে দেন। কি জন্য অন্যকে বিয়ে করছে আমি শুনে চলে যাব। যা তো রিয়াকে ডেকে নিয়ে আয়। রিয়া এসে যখন বলবে তখন ওর বিশ্বাস হবে। কিছুক্ষণ পর রিয়া... তুমি আমার সাথে এমন কেন করলে? গরিবের সাথে প্রেম করা যায়, তাকে কখনো বিয়ে করা যায় না। তোর কি আছে যে আমি তোকে বিয়ে করব? তাহলে আমাদের 4 বছরের সম্পর্ক কি অভিনয় ছিল? হ্যাঁ, অভিনয় ছিল। কি যোগ্যতা আছে তোর? আমার বর ডাক্তার। আমি তোর সাথে থেকে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। হ্যাঁ, আমার নিজের ইচ্ছা মতেই আমার বিয়ে হচ্ছে। এই জন্য তুমি কয়দিন আমার ফোন ধরনি। প্লিজ রিয়া, আমার সাথে এমন করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোর কোনো কথাই গল্পের পাত্র নই। আপু, ভাইয়া, এই বজ্জাতটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। একটু পরেই আমার বর আসবে। রিয়া, তুমি আমার সাথে এমন করতে পারো না। রিয়ার ভাই এসে আমার জামার কলার ধরে টানতে টানতে নিয়ে এসে গেট দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। তোকে যদি আমাদের বাড়ির আশেপাশে দেখছি, তোর খবর আছে। সেই দিন তোর শেষ দিন হবে। না, আমি কি রিয়াকে ছেড়ে যাব না? তবে ছোট লোকের বাচ্চা, রিয়ার ভাই আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করলো। আমার বন্ধুরা আমাকে বাড়িতে খুঁজে না পেয়ে রিয়াদের বাড়ির সামনে এসে দেখে আমাকে ধরে মারছে। ভাই ভাই, সাগর মারবেন না, আমরা ওকে নিয়ে যাচ্ছি। ভাই, আমরা ওকে বুঝাবো, ওকে ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলাম। এই ছোট লোকের বাচ্চাকে নিয়ে বোঝা বড় লোকের মেয়ের সাথে প্রেম করতে নেই। আমার সব শেষ হয়ে গেল রে। আমি কোনোদিন ভাবিনি রিয়া আমার সাথে অভিনয় করবে। ধনীরা সবসময় মানুষের সাথে অভিনয়ই করে। আমি তোকে কতবার নিষেধ করেছি রিয়ার সাথে প্রেম করিস না, আজ দেখলি কি হাল হয়েছে তোর। তোকে ছেড়ে ডাক্তারকে বিয়ে করছে। আহ উ আমার সারা শরীর ব্যথায় ফেটে যাচ্ছে। এখন বাড়িতে গেলে আব্বু মেরেই ফেলবে। কিছু হবে না, আমরা আছি। চল, তোকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। সেই ভালো। দুইজন আমাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে আসলো। ডাক্তার আমাকে দেখে ওষুধ দিল। এরপর ওরা আমাকে বাড়িতে নিয়ে এলো। বা, তোর কি হয়েছে? তোকে ধরে নিয়ে আসতে হচ্ছে কেন? তেমন কিছু হয়নি, খেলা করতে গিয়ে পড়ে গেছি। তখনই আব্বু এসে ঠাস ঠাস করে চর মারল। হারামজাদা, তোর জন্য আমার মান সম্মান কিছুই থাকবে না। তুই জানিস না, বামুন হয়ে চাঁদে হাত দিতে নেই। কি করছে আমার ছেলে? কি করবে? তোমার ছেলে প্রেম করেছিল বড় লোকের মেয়ের সাথে। সেই মেয়ের আজ বিয়ে হয়ে যাচ্ছে, আর ভাই ওকে মেরেছে। তোকে আজ আমি... আঙ্কেল মাফ করে দেন, এমন ভুল আর কখনো করবে না। সাগরকে মাফ করে দাও, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে। ওকে রুমে নিয়ে গিয়ে গরম ছ্যাঁক দাও। গরিবের কখনো প্রেম হয় না। বর্তমানে গরিবরা মানুষ না, তাদের সমাজের পশুর মতো দেখা হয়। আমি যদি বড় চাকরি করতাম তাহলে এই দিন দেখতে হতো না। আঙ্কেল, যা হয়ে গেছে তা মনে করে লাভ নেই। আমরা সাগরকে নিয়ে ডাক্তারের কাছে ওষুধ নিয়ে এসেছি। এমন কিছু হয়ে দেখাতে হবে? গরিবরাও মানুষ, কোনো পশু না। সবাই মিলে আমাকে রুমে নিয়ে এলো। আব্বু আম্মু কাঁদছে। তাদের চোখ দেখে কষ্টে আমারও কষ্ট হচ্ছে। আমাকে একটু একা থাকতে দিবে? আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে, তুই থাক, আমরা চলে যাচ্ছি। সবাই বাইরে বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করে বেডে শুয়ে অনেকক্ষণ রিয়ার জন্য কান্নাকাটি করলাম। আজ গরিব বলে রিয়া আমাদের 4 বছরের সম্পর্ক নষ্ট করে দিল। এটা ভাবতে পারছি না। দুপুরে নিশি দরজা ধাক্কা দিতে শুরু করলো। ভাইয়া, দরজা খোল, আম্মু তোর জন্য খাবার পাঠিয়েছে।
আমার ক্ষুধা নেই, তুই চলে যা, আমাকে একা থাকতে দে। খাওয়ার পর তোর ঔষধ আছে, দরজা খোল। তুই যাবি এখান থেকে, আমাকে বিরক্ত করিস না। নিশি চলে গেলে আমি ঘুমানোর চেষ্টা করলাম। রিয়ার সাথে আমি একই স্কুলে পড়াশোনা করতাম। আমাদের বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যায়। আমি রিয়াকে ক্লাস 9 থেকে ভালোবাসতে শুরু করি। রিয়া আর্টসে পড়তো আর আমি বিজ্ঞানী। এসএসসির পর দুইজন একই কলেজে ভর্তি হলাম। এইভাবে কেটে গেল 2 বছর। এইচএসসি পরীক্ষা দেওয়ার কয়দিন পর রিয়ার সাথে আমার কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে গতকাল শুনতে পারি রিয়ার বিয়ে আজ। আমি কখনো ভাবিনি যে রিয়া আমার সাথে এমন করবে। আমি গরিব বলে আমাকে দূরে ঠেলে দিবে। আজ তার বিয়ে হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি রাত হয়ে গেছে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। অনেক কষ্ট করে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে দরজা খুলে দিলাম। আমি ঠাস করে মাটিতে পড়ে গেলাম। আম্মু পড়ে যাওয়ার শব্দ শুনে রুমে এসে দেখে আমি পড়ে আছি। নিশি আর আম্মু ধরে আমাকে বেডে শুয়ে দিল। তুই কেন এমন পাগলামি করছিস? ওই মেয়ে কি তোকে সত্যি ভালোবেসেছিল? যদি সত্যি ভালোবাসতো তাহলে মাঝপথে ছেড়ে চলে যেত না। ভাইয়া চিন্তা করিস না, মেয়ের অভাব নেই। এর চেয়ে সুন্দরী মেয়ে তোর বউ করে নিয়ে আসবো। আম্মু একটু পানি দিবে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। নিশি, দৌড়ে গিয়ে পানি নিয়ে আয়। বাবা, তোর কষ্ট হচ্ছে? না, আমি ঠিক আছি, শুধু আমার শরীর ব্যথা করছে। নিশি পানি নিয়ে আসলো। আমি পানি খেয়ে চুপ করে শুয়ে রইলাম। আম্মু ভাইয়াকে খেতে দাও, দুপুরে কিছু খায়নি, এখন খেয়ে ওষুধ খেয়ে নিবে। তুই খাবার নিয়ে আয়। আমার খেতে ইচ্ছা করছে না, খাবার নিয়ে যাও। তুই এমন করছিস কেন? সেই মেয়ে দিব্যি বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে। খেয়ে ওষুধ খেয়ে নে, না হলে আরো অসুস্থ হয়ে পড়বি। আমি খেয়ে ওষুধ খেয়ে নিলাম। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আমার খুব জ্বর আসলো। আমি কষ্ট করে উঠে ওষুধ খেয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রায় দুপুর হয়ে গেছে। আমি বেডে থেকে উঠতে যাব। থাক থাক, তোকে বেড থেকে উঠতে হবে না। আমি ঠিক আছি, আমাকে একটুও ধরে তুলে আমি বাথরুমে যাব। আবির ওকে তুলে দেয়। আবির আর রাফি আমাকে তুলে দিল। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সবার জন্য নাস্তা নিয়ে এসেছে, তোমরা নাস্তা করে নাও। এইসবের কি দরকার ছিল আন্টি? সাগর এখনো নাস্তা করেনি, তাই নিয়ে এলাম, সাথে তোমাদেরও। তাড়াতাড়ি খেয়ে নাও। আম্মু চলে গেল। দেখ, একদম চিন্তা করবি না, রিয়া তোর কপালে ছিল না। রিয়ার কথা ভুলে যা। আমি কি করে ভুলবো বল তোরা? রিয়ার কথা মনে করলে তুই আরো বেশি কষ্ট পাবি। তার চেয়ে ভালো তুই ওকে ভুলে যাওয়ার চেষ্টা কর। এমন কিছু একটা কর যাতে রিয়া তোকে দেখে আফসোস করে। তুই ঠিক বলেছিস, আমি এমন কিছু হয়ে দেখিয়ে দিব। আমি চিন্তা করে ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? ওর বরের চেয়ে আমি বড় ডাক্তার হয়ে দেখিয়ে দিব। আমি মেডিকেল অ্যাডমিশন দিব। এই তো কাজের মতো কথা। তোকে দেখে যেন রিয়ার বাড়ির সবাই আফসোস করে। এরপর রিয়ার যত জিনিসপত্র ছিল এক জায়গায় এনে আগুন দিয়ে পুড়িয়ে দিলাম। কিছুদিন পর আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। মেডিকেলের জন্য কোচিং করতে শুরু করলাম। 3 রাত 1 করে পড়া করতে শুরু করলাম। এইভাবে 3 মাস পর A+ রেজাল্ট হাতে পেয়েছি, কিন্তু এতে আমার শান্তি নেই। মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে আমি ঢাকা মেডিকেলে প্রথম হলাম। এতে আমাদের বাড়িতে সবাই খুশি হলো। আজ তোর জন্য আমার মুখ উজ্জ্বল হয়েছে। ধনীদের দেখিয়ে দে তুই কি করতে পারিস। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি দেখিয়ে দিব তাদের। আমি ঢাকায় আসার জন্য বাসের টিকিট কেটে নিয়ে এলাম। তোকে ছাড়া আমরা অনেক কষ্টে থাকবো। পড়াশোনা শেষ করতে অনেক বছর লেগে যাবে। চিন্তা করো না, আমি ছুটিতে বাড়িতে এসে ঘুরে যাব। প্রতিদিন তোমাদের সাথে কথা হবে। বাড়ি আসার সময় আমার জন্য গিফট নিয়ে আসবি। ঠিক আছে। দুপুরে খেয়ে বিশ্রাম নিলাম। আবির আর রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমরা 3 জন একসাথে ঢাকায় যাব। বিকালের দিকে আব্বু ডাকতে শুরু করলো। সাগর, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, ব্যাগপত্র গুছাতে হবে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। সময় হয়ে আসছে, রাত 8টায় আমাদের বাস আছে। আমি আর আম্মু তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নিলাম। এরপর আম্মু আমাকে নাস্তা করতে দিল। নাস্তা খেয়ে নে, আমি তোর জন্য নাস্তা বানিয়ে দিয়েছি। পথে ক্ষুধা লাগলে খেয়ে নিস। ঠিক আছে। আমি একটু ঘোরাঘুরি করছি, তখন রিয়ার আব্বু সাথে দেখা হলো। শুনলাম তুই নাকি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছিস।
গরিবের আমার শখ হলো কেমন করে? সে নাকি আমার মেয়েকে দেখিয়ে দিবে। আমি আপনার সাথে কিছু বলতে চাই না, সময় আসলে বুঝতে পারবেন। যতই করিস না কেন, আমার মেয়ের জামাইয়ের মতন ডাক্তার হতে পারবি না। আঙ্কেল, সে তো সময় আসলেই বলে দিবে। চলি, আমার আজ বাস আছে। আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে এসে বিশ্রাম নিয়ে আব্বু আম্মু নিশি আর আবিরদের বাড়িতে এলাম। আজ সাগরের জন্য আমাদের গ্রাম উজ্জ্বল হয়েছে। এই প্রথম কেউ মেডিকেল কলেজে পড়ছে, মেডিকেলে প্রথম হয়ে আরও নাম করছে। আঙ্কেল, দোয়া করবেন যেন আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি। আমি দোয়া করি তোরা যেন ভালোভাবে পড়াশোনা করিস। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো আর চললাম অজানা এক শহরের পথে। ঢাকায় আমরা কিছুই চিনি না, আমাদের সবাইকে দেখে শুনে চলতে হবে। আমি মেডিকেল হলে সিট পাইছি, আমার কোনো সমস্যা নেই। হলে থেকে তেমন বের হব না। হলে সিট পেয়েছি বলে আমাদের বাসা ভাড়ার অনেক টাকা বেঁচে গেল। বাস যশোর জেলা পার হয়ে মাগুরা জেলা শুরু হলো। 3 জন নাস্তা করে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি নদীর মাঝখানে ফেরিতে আছি। চল আমরা বাস থেকে একটু বাইরেরটা দেখে আসি। যাবি? তাহলে চল। আমরা 3 জন বাস থেকে নেমে ফেরি ঘুরে ঘুরে দেখছি। ফেরির এক পাশে দোকান আছে। পানির বোতল কিনে আবার বাসে উঠে পড়লাম। কিছুক্ষণ পর নদী পার হয়ে বাস চলতে শুরু করলো। 3 জন আবার ঘুমিয়ে পড়লাম। ভোরে ঢাকায় এসে পৌঁছে গেলাম। 3 জন 2 দিকে চলে গেলাম। আমি কলেজে হোটেলে চলে এলাম। দেখি তোমার অ্যাডমিট কার্ড। জি স্যার, এই নিন আমার অ্যাডমিট কার্ড। স্যার ভালো করে দেখলো। তুমি তাহলে হাবিবুর রহমান? আমি এখানকার। তোমার সিট নাম্বার হচ্ছে 8। ধন্যবাদ স্যার। স্যার একজন পিয়নকে দিয়ে আমার রুমে দিয়ে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এইভাবে কেটে যায় 6 বছর। আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি ফরেনসিক বিভাগের ছাত্র হই। তাই বিসিএস এর ফরেনসিক বিভাগে পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য বসে আছি। এইবার আমাদের জীবনে আর কষ্ট থাকবে না। তুই চাকরি পেয়ে গেলে আমাদের সব অভাব দূর হবে। তুই কখন চেম্বারে গিয়ে বসবি? তোর সময় হয়ে গেছে। এবার যাব। এই টাকাগুলো রাখো আর বাজার করে নিয়ে এসো। আমার বাজার করার সময় নেই। কবে তুই বাজার করেছিস বল? তোর আব্বুই তো বাজার করে নিয়ে আসে। আমার কি সময় আছে? বাজার থেকে আসার সময় নিশির জন্য কিছু নিয়ে এসো। আমি বাড়ি থেকে বের হয়ে চেম্বারে এসে রোগী দেখতে শুরু করলাম। আমার পেটে খুব ব্যথা করছে, কিছুতেই কমছে না। চাচা, কোন দিকে ব্যথা করছে? বাম পাশে না ডান পাশে? আমার বাম পাশে ব্যথা করছে, মাঝে মাঝে বমি বমি ভাব হচ্ছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি বাইরে থেকে ওষুধ নিয়ে নেবেন। আপনার গ্যাসের সমস্যা আছে আর এই রিপোর্টগুলো লিখে দিচ্ছি। পরের বার আসলে রিপোর্টগুলো সাথে নিয়ে আসবেন। আচ্ছা। রোগী চলে গেল, অন্য রোগী এলো। আপনার কি সমস্যা বলুন? ভাইপো, আমার হাত পা ফুলে যায়, আমি কিছুই খেতে পারি না, পেট ব্যথা করে, আমার পেটের পিছনে ব্যথা করে খুব। আচ্ছা, আমি এই রিপোর্টগুলো লিখে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি রিপোর্ট করিয়ে নিয়ে এসে আমাকে দেখাবেন। রিপোর্ট কেন করব? গ্রামের ডাক্তাররা তো রিপোর্টই দেয় না, তুই কেন রিপোর্ট দিচ্ছিস? আমি পল্লী চিকিৎসক না, আমাকে রোগ নির্ণয় করে চিকিৎসা করতে হয়। রিপোর্ট যদি না করান তাহলে আমি বুঝবো কি করে যে আপনার কি সমস্যা, কতটুকু সমস্যা হয়েছে। পল্লী চিকিৎসককে কি করে জানেন? আপনার রোগ একটা, তারা অন্য আরেকটা রোগের লক্ষণ ভেবে ওষুধ দেয়। তারা ওষুধ দেয় ঠিকই, কিন্তু সেটা অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। তোমার কথা বুঝলাম না। ধরুন আপনার শরীরে 10 পাওয়ারের ওষুধ লাগে, কিন্তু আমি যদি 100 পাওয়ারের ওষুধ দেই তখন কি হবে? আমি তো প্রায় মারা যাব। একজন পল্লী চিকিৎসকের কাছ থেকে অনেক ব্যথার ওষুধ নিয়ে খেয়েছি। আজ থেকে শুনে রাখবেন, ব্যথার ওষুধ বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায়। আপনি রিপোর্ট করে নিয়ে এসে দেখান, তখন বুঝতে পারবো। রোগী চলে গেল। স্যার, আপনাকে চা দেব? না, এখন চা দেওয়া লাগবে না। আপনি অন্য রোগীকে পাঠিয়ে দিন। আমি সব রোগী দেখে চা খেতে দোকানে এসে বসলাম। সেখানে দেখি রিয়ার আব্বু। কি এখনো চাকরি হলো না? ডাক্তার হয়ে কি লাভ হলো? আমি চেষ্টা করছি একটা সরকারি চাকরির। হবে না, আমার জামাই এখন সদর হাসপাতালে ডাক্তার, দিনে 1 লাখ টাকা আয় করে। মেয়ে আমার খুব সুখেই আছে। কাকা, আমি চলি,
আমার চা দেওয়া লাগবে না। আমি হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরছি, তখন আবিরের সাথে দেখা। কেমন আছিস? আমি তো ভালো আছি, তোর খবর কি? তুই কবে এসেছিস? আমি চাকরি থেকে ছুটি নিয়ে এসেছি। কলেজে পড়ানো অনেক কষ্ট। ভালো করেছিস। অনার্স শেষ করতে লাগে 4 সাথে 1 বছর, তোরা বিসিএস পরীক্ষা দিতে পারিস। আজকে সকালে আসছি, তোর সাথে দেখা করব, তার সময় পাইনি। কোনো সমস্যা নেই। তোর চাকরির খবর কি? বিসিএস দিলাম, আগামীকাল রেজাল্ট বের হবে, তখন জানতে পারবো আমার ভাগ্য কি আছে। আল্লাহ ভরসা। রাত হয়ে গেছে, সকালে দেখা করব। আচ্ছা, আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে বসে আছি, তখন আবির আসলো। দুইজন গল্প করছি। আমি তোদের জন্য চা নিয়ে এনে দিচ্ছি। ঠিক আছে, তুই বিয়ে করবি কবে? বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখছে, বিকেলের দিকে একটা মেয়ে দেখতে যাব। তোকে আমার সাথে যেতে হবে। অবশ্যই যাব। আম্মু চা দিল, আমরা চা খেতে খেতে গল্প করছি। তখন রেজাল্ট দিল। আমি রেজাল্ট দেখে তো অবাক। কি হয়েছে? তুই দেখ, এতদিনে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আন্টি, নিশি এইদিকে আসো। সাগরের রেজাল্ট বের হয়েছে। কি হয়েছে? সাগর সিআইডির ফরেনসিক ডাক্তার হয়েছে। আমি তোর আব্বুকে ফোন করে মিষ্টি নিয়ে আসতে বলছি। ভাইয়া, আমরা কিন্তু তোর সাথে যাব। ঠিক আছে। আম্মু আব্বুকে ফোন করলো। আব্বু মিষ্টি নিয়ে বাড়িতে এসে বাড়ির আশেপাশের লোকজনকে দিল। বাড়িতে সবাই অনেক খুশি। আমি এবার রিয়ার আব্বুকে দেখিয়ে দিব। বিকেলের দিকে আবিরের জন্য মেয়ে দেখে এলাম, কিন্তু আমাদের পছন্দ হলো না। পরের দিন সকালে সবাই বেরিয়ে পড়লাম। ঢাকা সিআইডি সদরের প্রধান ফরেনসিক ডাক্তার। রাতে ঢাকায় এসে আমি আমার বাংলো বাড়িতে এসে পৌঁছালাম। স্যার, আপনার রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? আমার কোনো সমস্যা হয়নি। আমাদের থাকার ব্যবস্থা এখানে? জি স্যার, আপনাদের এই বাংলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্যার, আমি রনি আহমেদ। ও আচ্ছা, আমরা অনেক দূর থেকে আসছি। আমরা একটু বিশ্রাম নিব। আগামীকাল সকালে আমার আবার জয়েন আছে। আপনারা বিশ্রাম নেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বাইরে বের হচ্ছি, তখনই রনি বলল, স্যার, আপনাকে সদর দপ্তরে নেওয়ার জন্য গাড়ি এসেছে, আপনি গাড়িতে উঠে বসেন। আচ্ছা। আমি গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল। আমার গাড়ির পিছনে পিছনে কয়েকটি গাড়ি বের হলো। আমি ল্যাবে এসে পৌঁছালাম। সবাই আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। এরপর এক এক করে সবাই আমার সাথে পরিচয় হলো, কিন্তু এই মেয়েটাকে চেনা চেনা লাগছে। স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তোমাকে চেনা চেনা লাগছে? স্যার, আমাকে চিনবেন কিভাবে? আমি আজকেই এখানে জয়েন করেছি। হারামজাদা চিনবে কি করে? স্কুল লাইফে কখনো আমাকে পাত্তা দিয়েছিল? রিয়ার সাথে প্রেম করবে তা আমার দিকে তাকানোর আর সময় ছিল? ও আচ্ছা, আমার স্কুল লাইফে তোমার মতো দেখতে একটা মেয়ে ক্লাসমেট ছিল। কিছু মনে করবেন না। আমি আমার রুমে এসে বসলাম। আমি আমার মতো কাজ করতে শুরু করলাম। বিকালের দিকে ছুটি শেষে গাড়ি নিয়ে বাড়িতে আসবো। স্যার, আমাকে একটু লিফট দেবেন? আপনার বাংলোর পাশেই আমি থাকি। আচ্ছা চলো। ফারিয়া গাড়িতে উঠে বসলো। আমার ফারিয়াকে সত্যি চেনা চেনা লাগছে, কিন্তু ফারিয়াকে কোথায় দেখছি বুঝতে পারছি না। আমরা বাড়িতে সামনে এসে পৌঁছালাম। স্যার, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন না? আঙ্কেল আন্টি আর আপনার বোনের সাথে দেখা করে আসি। আমার বোন আছে? তুমি জানলে কি করে? ইয়ে মানে, রনি বলছিল আপনার একটা বোন আছে। ও আচ্ছা, চলো আমার বাড়িতে সবার সাথে পরিচয় হবে। আমরা বাড়িতে চলে এলাম। সাগর, মেয়েটা কে? আমার সহকারী ফারিয়া আমাদের পাশে থাকে, তোমাদের সাথে দেখা করতে এলো। আন্টি, কেমন আছেন? ভালো। দাঁড়িয়ে আছো কেন? বসো। আন্টি, নিশিকে দেখছি না। নিশি কোথায়? নিশিকে একবার ডেকে দেন। ফারিয়া মনে মনে বলল, হায় হায়, ধরা খেলাম না তো। আমি নিশিকে ডেকে দিচ্ছি। আমি নিশিকে ডেকে দিয়ে রুমে এসে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। আরে আপু, তুমি এখানে কিভাবে? তোমার ভাইয়ার সাথে আমার পোস্টিং হয়েছে এখানে। নিশি, তুই ফারিয়াকে আগে থেকে চিনিস কেমন করে? আম্মু, আপু ভাইয়ের সাথে পড়াশুনো করতো। আমার বান্ধবীর বড় বোন, আমাদের পাশের গ্রামে বাড়ি। তুমি চিনতে পেরেছো, কিন্তু তোমার ভাইয়া আমাকে চিনতে পারলো না। স্কুলে সাগর আর রিয়া ছাড়া কারোর সাথে কথাই বলতো না। সাগর আর রিয়া অন্য কলেজে ভর্তি হওয়ার পরে আর খোঁজ পেলাম না এদের। আজ হঠাৎ সাগরের সাথে দেখা হয়ে গেল। ও, তুমি চলো আবার রিয়ার কথা সাগরকে বলতে চেও না। কেন?
আন্টি এদের বিয়ে হবে কবে? না, এদের বিয়ে হবে না। রিয়ার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। কি? আপু থাক, ওই বেইমানের কথা বলো না। এখন ভাইয়াকে বলি তোমরা ক্লাসমেট। আমার পরিচয় দিবে না, তোমার ভাইয়া আমাকে চিনে নিবে। আমি রুম থেকে বের হয়ে এলাম। আম্মু, ফারিয়াকে নাস্তা দাও। ফারিয়া আমাদের বাড়িতে প্রথম আসলো। আমি এখন আসছি। এবার বলেন আপনার বাড়িতে কে কে আছে, তারা কোথায় এখন? আব্বু, আম্মু আর একটা ছোট বোন আছে। সবাইকে নিয়ে এখানে চলে এসেছি। ও, তোমার ছোট বোন কিসে পড়াশোনা করে? এইবার নিধি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। নিশি তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে। তাহলে অনেক ভালো হয়। ফারিয়া নাস্তা খেয়ে চলে গেল। আমি রাতে খাওয়া দাওয়া সেরে বাইরের দিকে ঘোরাঘুরি করছি, হঠাৎ পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। এই এলাকা ভালো না, আপনি বাড়িতে চলে যান। ও আচ্ছা, এদিকে কিসের সমস্যা? এই এলাকায় চুরি ছিনতাই হয়ে থাকে। আপনার বাড়ি কোথায়? সামনে যে ফরেন্সিক বাংলো দেখছেন, আমি ওখানে থাকি। আমি সিআইডির ফরেন্সিক বিভাগের প্রধান। স্যার, আমি এখানকার ইনচার্জ তামিম। আপনি বাড়িতে চলে যান। আচ্ছা, আমি বাড়িতে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ল্যাবে এসে কাজ শুরু করলাম। স্যার, এখানে একটা লাশ পাঠানো হয়েছে। আচ্ছা চলুন। আপনি সব কিছু সাইন করে দিয়েছেন? জি স্যার। আপনার বাড়ি কোথায় ভাই? আপনি আমার বড়, তাই ভাই বলছি, কিছু মনে করবেন না। না স্যার, আমি কিছু মনে করিনি। আমার বাড়ি বরিশালে। আমার পুরো নাম ওয়াহেদ হাসান রাকিব। খুব ভালো। আমি আর রাকিব ভাই এসে লাশ দেখতে শুরু করলাম। ফারিয়া এই লাশের সম্পর্কে কিছু বলবো। লাশটি নদীতে পাওয়া গেছে। আসামিরা এই ব্যক্তিকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছিল। এখন আমাদের পরীক্ষা করতে হবে এই ব্যক্তি কিভাবে মারা গেল, নদীতে ডুবে না অন্যভাবে। নদীর পানিতে ডুবে সব তথ্য নষ্ট করে দিয়েছে। এখন আমরা কিভাবে তথ্য বের করব? স্যার, আমাদের তথ্য তাড়াতাড়ি বের করতে হবে, তাহলে তদন্ত করতে কোনো সমস্যা হবে না। আমরা পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম যে এই ব্যক্তি প্রথমে হত্যা করে পরে নদীতে ফেলে দিয়েছে। স্যার, আমি এই তথ্যগুলো সিআইডির অফিসে দিয়ে আসছি, পরে ভিকটিমকে নিয়ে যাবে। আচ্ছা, লাশ পরীক্ষা করতে গিয়ে দুপুরে গড়িয়ে বিকেল হয়ে গেল। আমি আমার রুমে এসে খেয়ে নিলাম। ছুটির পর বাড়িতে এলাম। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে চা করে দিচ্ছি। আব্বুকে দেখছি না, কোথায় গেছে? তোর আব্বু বাসের টিকিট কাটতে গেছে। মাঠে ধান কাটার সময় হয়ে গেছে, আমাদেরকে বাড়ি যেতে হবে। 2 দিন হলো তোমরা আসলে, আজকে আবার চলে যাবে? ধান গুছিয়ে আবার চলে আসবো। তাছাড়া নিশে এখানে থাকছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে চা খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর আব্বু এলো। আমরা তাড়াতাড়ি চলে আসবো, মাঠে ধান কাটতে হবে। আচ্ছা, রাতে আব্বু আম্মু গ্রামের বাড়িতে চলে গেল। পরের দিন অফিসে ছুটি, বাড়িতে বসে আছি। ভাইয়া চল না, আমরা একটু ঘুরে আসি। বাড়িতে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে, রেডি হয়ে নে। আমাদের সাথে কিন্তু আপু আর নিধি যাবে। আমরা সবাই মিলে একসাথে বের হলাম। স্যার, আপনি প্রেম করেন? ব্যক্তিগত কিছু জিজ্ঞাসা করবে না, আমাদের সাথে এসো, চুপচাপ ঘোরাঘুরি করো। ঠিক আছে। ভাইয়া, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও। আপু, তোমরা কি খাবে? তোমার ভাইয়া ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম পছন্দ করে, আমিও তাই পছন্দ করি। আমার পছন্দ, তুমি জানলে কি করে? মানে নিশি বলছিল, আমি নিশির কাছ থেকেই শুনেছিলাম। আচ্ছা, আমরা সবাই একটা রেস্টুরেন্টে এসে বসি। আইসক্রিম অর্ডার করলাম। হঠাৎ দুইজন দিকে আমার চোখ পড়ল। আমি আমাদের পাশের টেবিলে রিয়াকে দেখতে পেলাম। একটা ছেলের সাথে বসে আছে। দেখে মনে হলো এটাই রিয়ার স্বামী। স্যার, পাশের টেবিলের দিকে তাকিয়ে কি দেখছেন? কিছু না। কিছু তো একটা আছে, দেখি তো কি আছে। এখানে তো রিয়া আর রিয়ার স্বামী বসে আছে। কি হলো? আইসক্রিম চলে এসেছে, আইসক্রিম খেতে শুরু করো। পাশের দিকে তাকিয়ে লাভ নেই, কিছু মনে করবে। সবাই আইসক্রিম খেতে শুরু করলাম, কিন্তু মনে পড়ে আছে পাশের টেবিলের দিকে। স্যার, আপনি ওদেরকে চিনেন মনে হচ্ছে। আমি? না না, আমি কিভাবে চিনব? ও, আমি আরো কিছু খাবার অর্ডার দিব না, আইসক্রিম খাবে শুধু। আমি চিকেন ফ্রাই খাবো। নিধি, তুই কি খাবি? আমিও তাই খাবো। তুমি কি খাবে? স্যার, আপনি চিকেন কাবাব পছন্দ করেন, আমিও তাই পছন্দ করি। আমাদের কাবাবের অর্ডার দেন। আচ্ছা, আমি সবকিছু অর্ডার দিলাম। রিয়া আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমি বুঝতে পারছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে যখন বিল পরিশোধ করতে যাব, তখন রিয়া এসে আমার সামনে দাঁড়ালো। কেমন আছো? তুমি
যেভাবে রেখে গেছো সেইভাবেই আছি। এখানে কি করতে আসছো? ঘোরাঘুরি করতে আসছিলাম। ওইটা কি তোমার স্বামী? হুম, খুব সুন্দর না? যেন আমার স্বামীর অনেক টাকা। আমি কিভাবে জানবো আমার চেয়ে অনেক সুন্দর? আজকাল কি করছো? কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারছো? একটা চাকরি করি, এতেই ভালোভাবে দিন কেটে যাচ্ছে। আমার স্বামীর বেতনের অর্ধেক বেতনও তো পাও না মনে হচ্ছে। তোমাকে বিয়ে করলে আমাকে কি খাওয়াতে? সেই জন্যই বিয়ে করিনি। ভালোই করছো। আমার মতো একটা গরিবকে বিয়ে করে কি পেতে? হয়তো তোমার জীবনটা নষ্ট হয়ে যেত। মেয়েগুলি কি তোমার সাথে এসেছে? আমার ছোট বোনেরা, তোমার স্বামী চলে এসেছে, কিছু মনে করবে? হুম, তোমার জন্য তো আর সংসার নষ্ট করতে পারি না। এই কার্ডটা রাখো, কোনোদিন প্রয়োজন হলে আমার স্বামীকে ফোন দিও, কিছু একটা ব্যবস্থা করে দেবে। আমার স্বামী খুব দয়ালু, ফকির দেখলে সাহায্য করে। তুমিও তো ফকিরদেরই একজন। গরিবদের সাহায্য করা খুবই ভালো কাজ। রিয়া আমার হাতে তার স্বামীর ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে চলে গেল। আমি মনে মনে হাসলাম, মানুষ টাকার জন্য কতটা বদলাতে পারে। তোমার স্বামীর থেকে আমার বেতন দ্বিগুণ। আমি বিল পরিশোধ করে বের হয়ে এলাম। রিয়ার সাথে এত কি কথা বলছিলেন? মেয়েটির নাম রিয়া, তুমি জানলে কি করে? ইয়ে মানে নিশি বলল। নিশি খুব রেগে আছে রিয়ার সাথে কথা বলতে দেখে। আপনার এটা ঠিক হয়নি। তুমি আমার ব্যক্তিগত কিছুতেই না গলাবে না, আমার এসব পছন্দ না। সরি স্যার, হঠাৎ আমার এসব ফোন পছন্দ আসলো না। রনির। রনি বলল, স্যার 4 নম্বর সেক্টরে একজন খুন হয়েছে, আপনাকে ঘটনাস্থলে একটু আসতে হবে। ঠিক আছে, আমি এখনই চলে আসছি। আমরা গাড়ি নিয়ে চলে এলাম। ভাইয়া, আমি এই সব খুন দেখতে পারি না, আমরা বাড়িতে যাব। রনি, নিশি আর নিধিকে বাড়িতে পাঠিয়ে দাও, ওরা কিছু চেনে না এই শহরে। জি আচ্ছা। আমি রুমে এসে দেখি একটা মেয়ের খুন হয়েছে, গলায় কোপ মারা হয়েছে। ফারিয়া, তুমি ভিকটিমকে ভালো করে চেক করো, দেখবে কোনোভাবেই যেন কোনো এভিডেন্স নষ্ট না হয়ে যায়। আচ্ছা অফিসার, ছুরিটি ল্যাবে পাঠিয়ে দাও। হতে পারে আসামি আঙ্গুলের ছাপ রেখে গেছে। জি, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। এসপি স্যার, আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমি এখন কোনো কথা বলতে চাই না। আগে ল্যাবে গিয়ে তথ্য পেলে তখন আমি নিজে গিয়ে কথা বলবো। লাশ নিয়ে ফরেনসিক ল্যাবে চলে এলাম। স্যার, লাশের কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে? দেখতে হবে লাশের গলায় কোপ কতটুকু গভীর হয়েছে। ফারিয়া, তুমি লাশ চেক করো, আমি ছুটি থেকে আঙুলের ছাপ আছে কি না তা দেখছি। আমি মেশিন পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। কিছুক্ষণ পর একটা আঙুলের ছাপ পেলাম। স্যার, লাশ থেকে ব্লিডিং হচ্ছে। মেয়েটিকে প্রথমে ধর্ষণ করা হয়েছে। ওরে আল্লাহ! পরীক্ষা নিরীক্ষা শেষ, লাশ বাড়িতে পাঠিয়ে দিয়ে তোমরা বাড়িতে চলে যাও। ছুটির দিনে তোমাদের বিরক্ত করলাম। স্যার, আমি আপনার সাথে যাই। আচ্ছা, আমি আর ফারিয়া সিআইডির সদর দপ্তরে এলাম। আমি এসপির কাছে এলাম। স্যার, আপনার গবেষণার খবর কি? গবেষণা হয়ে গেছে, রিপোর্ট চলছে। আপনারা তদন্ত করে কি পেয়েছেন? স্যার, বাড়ি থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে। আমার মনে হচ্ছে চুরির মামলা। আপনি এই রিপোর্টগুলো রাখেন আর এই আঙুলের ছাপ ম্যাশ করে দেখতে পারেন যে আসামি আপনাদের লিস্টে আছে কিনা। স্যার, আমাদের লিস্ট আছে, একটু পুরনো আসামি। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এসিপি স্যার, মেয়েটি কিন্তু ধর্ষণ হয়েছিল, এটা আপনারা মাথায় রাখবেন। ওকে ভাইয়া, তুই রিয়ার সাথে কথা না বললেই পারতিস। রিয়ার জন্য তোর কোনো প্রবলেম হয় আমরা চাই না। রিয়ার এসেই আমার সাথে কথা বল। আচ্ছা, ফারিয়ার আমার সম্পর্কে এত কিছু জানলো কি করে? আমি কি করে জানবো? রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসো, ল্যাপটপে স্কুল লাইফের ছবি দেখছি। কেননা ফারিয়াকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। এই তো পেয়ে গেছি, এই মেয়েটা ফারিয়ার মতো লাগছে। রাফির কাছে কি জিজ্ঞাসা করব, রাফি আবার কিছু মনে করবে না তো? ফোন দিয়ে দেখি। আমি রাফিকে ফোন দিলাম। কেমন আছিস? তোর খোঁজ পাওয়া যায়? আমি ভালো আছি, তুই আর আবির আমাদের এখানে এসে ঘুরে যা। আসবো, হঠাৎ ফোন দিলি যে? আমি একটা তোর কাছে ছবি দিয়েছি, দেখ তো কার ছবি। ঠিক আছে সাগর, এটা ফারিয়ার ছবি, আমাদের সাথে পড়াশোনা করতো। এইটা আমাদের স্কুল লাইফের ছবি। তুই হঠাৎ ফারিয়ার কথা জিজ্ঞেস করলি কেন? পরে বলছি। ফারিয়ার কি এখনকার ছবি আছে? থাকলে আমার কাছে দে, দরকার আছে। আছে, ফারিয়ার সাথে মাঝে মাঝে কথা হয়। তোর ফোনে ছবি দিয়েছি, দেখ।
ফারিয়া কিন্তু ফরেনসিক ডাক্তার হয়েছে। আচ্ছা আমি রাখছি, ঘুমিয়ে পড়। আমি ছবি দেখে চোখ ছানা বড় হয়ে গেল। এই মেয়ে স্কুল লাইফে আমার পিছু পিছু ঘুরতো, এখন সে নাকি আমার সহকারী। ফারিয়া আমাকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আমি রিজেক্ট করে দিয়েছি। স্কুল লাইফের কথা মনে পড়লো। সাগর দাঁড়া, তোর ব্যাগে লাভ লেটার কোথা থেকে আসলো? বেদব ছেলে, এই বয়সে প্রেমপত্র লেখা হচ্ছে? কার জন্য এসব চিঠি লিখছিস? স্যার এই চিঠি আমার না, কেউ আমার ব্যাগে রেখে দিয়েছে। মিথ্যা বলছিস বেদব? ও স্যার খুব ব্যথা লাগছে। স্যার আমি চিঠি লিখেছি, সাগরের কোনো দোষ নেই, স্যার ওকে মারবেন না। তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস কেন? আমি সাগরের ব্যাগ থেকে প্রেমপত্র পেয়েছি। স্যার হাতের লেখা চেক করেন, বুঝতে পারবেন। স্যার হাতের লেখা চেক করে দেখে বুঝলো এটা ফারিয়ার কাজ। ফারিয়াকে কি মাইটটা দিয়েছিল। ছোটবেলার কথা মনে পড়লে হাসি পায়, আবার রিয়ার কথা ভেবে কষ্ট হয়। আরেকদিনের কথা মনে পড়লো। সাগর আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে প্রেম করো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসবো। ফারিয়া পাগলামি করিস না, এই বয়সে আমরা প্রেমের কি বুঝি? আমি কিছু জানি না, তোমাকে আমায় ভালোবাসতেই হবে। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে দয়া করো। ফারিয়া আমি একজনকে ভালোবাসি, আমাকে বিরক্ত করো না। সেই 6 থেকে আমাকে তুমি বিরক্ত করো। সেই দিন তোমার জন্য আমাকে মার খেতে হলো। ফারিয়া সেই আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিল। এরপরে আমাকে কোনোদিন বিরক্ত করিনি। এখন ফারিয়া জানতে পারে আমি সিঙ্গেল, তাহলে আমাকে বিরক্ত করে শেষ করে দিবে। ফারিয়া মনে করছে আমি তাকে চিনতে পারবো না। পরের দিন সকালে ঘুম শেষ করে নাস্তা করছি, তখন ফারিয়া এসে আমার হাত থেকে ডিম ভাজি নিয়ে খেতে শুরু করলো। স্যার আমি আপনার ডিম খেয়ে নিলাম, কিছু মনে করবেন না। ঠিক আছে, কিন্তু এই অন্যের জিনিস না বলে খেতে নেই। এখানে কি করতে আসছো? আমি আপনার সাথে অফিসে যাব, আমার একা একা যেতে ভালো লাগে না। দেখো এই ফাজলামি বন্ধ করো। তুমি যা আশা করছো তা কখনো আদায় করতে পারবে না। আমি আজও রিয়াকে ভালোবাসি। তোর ভালোবাসার কুষ্টি মারি হারামজাদা, এই কাল নাগিনীর জন্য এখনো মনে প্রেম রয়েছে। ফারিয়া তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। কি মনে করছো আমি তোমাকে চিনতে পারবো না? চুপ, তুই একটাও কথা বলবি না। এটা বাড়ি, তোর অফিস না যে তুই আমার উপর চিল্লাচিল্লি করবি। দেখো অফিসে আমরা দুইজন যদি একসাথে যাই তাহলে অফিসের লোকজন কি মনে করবে বলো তো? বলবে স্বামী স্ত্রী একসাথে আসছে। তুমি কি আমাকে পাগল করে দিবে? সেই ছোটবেলা থেকেই তুমি আমার পিছু পিছু পড়ে আছো কেন? ভালোবাসি তাই, আমি মরে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। এখন চলো অফিসে। আমি মনে মনে বললাম আল্লাহ এই মেয়ের হাত থেকে রক্ষা করো। অফিসে বাড়িতে ফিরে ফারিয়া দখল করে রাখছে। আমরা দুইজন অফিসে এসে আমার মতো করে কাজ শুরু করলাম। ল্যাবে গবেষণা করতে শুরু করলাম। স্যার যে মেয়ের লাশ পাওয়া গিয়েছিল তার আসামিকে ধরা হয়েছে। ও আচ্ছা, আসামি মেয়েটিকে ধর্ষণ করেছিল। কি পরীক্ষা করতে হবে? তার জন্য আসামিকে ল্যাবে নিয়ে আসতে হবে। ওকে স্যার। কিছুক্ষণ পর ফারিয়া এলো আমার কাছে। বাবু কি করো তুমি? ফারিয়া ফাজলামি বন্ধ করো, এটা আমার অফিস। বাবু কি? সরি স্যার, এখন ল্যাবে কেউ নেই তাই বললাম। কাজের কথায় আসো। যাও মেয়েটির ধর্ষণের রিপোর্টগুলো নিয়ে আসো। লাশ থেকে যেগুলো এভিডেন্স পেয়েছি তা আবার পরীক্ষা করতে হবে। আচ্ছা। কিছুক্ষণ পর আসামিকে নিয়ে আসা হলো। রাকিব ভাই আপনি আসামির কাছ থেকে এভিডেন্স নেন। ওকে কে। এরপর ল্যাবে হরমোন পরীক্ষা করতে শুরু করলাম। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম এটাই ধর্ষক। স্যার কি জানতে পারলেন? এটাই মূল আসামি। একে আমার সামনে থেকে নিয়ে যাও, এটা আমার সহ্য হচ্ছে না। ওকে স্যার। দুপুরে আমার রুমে খেতে বসেছি, তখন ফারিয়া এটা কি হলো? সকালের মতো তুমি আমার প্লেট থেকে মাছ নিয়ে খেতে শুরু করলে কেন? এটা আপনার মাছ, নাম লেখা ছিল কি? তুমি কি শুরু করছো বলো তো? এখন কিছু শুরু করেনি। আমাকে ভালো না বাসলে তোমার জীবন অতিষ্ঠ করে দিব। ফারিয়া আমার মাথা খারাপ করে দিও না, আমাকে খেতে দাও চুপচাপ। তাড়াতাড়ি করে খেয়ে আমি ল্যাবে এসে গবেষণা করতে শুরু করলাম। সন্ধ্যায় বাড়িতে এসে ফ্রেশ হয়ে কফি খাচ্ছি। ভাইয়া আমাকে কলেজে ভর্তি করিয়ে দিবে না? কদিন পার হয়ে গেল। আমি ভুলে গেছিলাম তুই কোন কলেজে ভর্তি হতে চাস। আমি নিধির সাথে ভর্তি হব ঢাকা কলেজে। আপু নিধিকে ঢাকা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। ঠিক আছে, আগামীকাল তোকে নিয়ে যাব। তোর সব পেপারগুলো ঠিক করে রাখিস। আমি কফি খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি করছি, হঠাৎ একটা ছেলে এলো। আপনার কি ধরনের মাদক লাগবে? মদ না গাঁজা? আমাকে দেখে তোমাকে গাঁজাখোর মনে হচ্ছে? আমি এইসব কিছু খাই না। লজ্জা করছেন কেন?
আপনি এইসব খাওয়ার জন্যই এখানে এসেছেন? তাই নাকি? এখানে সব কিছু পাওয়া যাবে কি? তুমি আমাকে কি কি এনে দিতে পারবে? আসুন আমার সাথে, আপনার যা লাগবে সব কিছু পেয়ে যাবেন। ওকে, আমি এসিপির কাছে একটা মেসেজ দিয়ে ছেলেটির সাথে এলাম। এসে দেখি এখানে মাদকের আখড়া বসেছে। ছেলে মেয়ে সব মাদক সেবন করছে। রাতুল, একটা বড় পার্টি পেয়েছি, এই লোকের অনেক মাদক লাগবে। আপনার কি লাগবে বলুন? মদ, ইয়াবা, গাঁজা, হেরোইন? সব কিছু নিয়ে আসো, আমার সব কিছু লাগবে। তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করো, আমার খুব নেশা উঠে গেছে। ওকে, এখনই নিয়ে আসছি। রাতুল চলে গেল নিয়ে আসতে। কিছুক্ষণ পর সব কিছু নিয়ে চলে এলো। হঠাৎ সাইলেন্সার বেজে উঠলো। পুলিশ এসে গেছে রাহুল, পালা, না হলে আমরা সবাই ধরা পড়বো। আমি আমার পিস্তল বের করলাম। কেউ পালানোর চেষ্টা করবে না, আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। স্যার আমরা চলে এসেছি, এদেরকে হাত করা পুড়িয়ে নিয়ে চলো। এখানে যত ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে যাও, এরপর তাদের পরিবারে ফোন করে ছাড়িয়ে নিয়ে যেতে বলো। যার বাবা মা আসবে না সে ছাড়া পাবে না। ওকে স্যার। আমি গাড়িতে উঠে বাড়িতে চলে এলাম। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিশিকে নিয়ে কলেজে এলাম। নিশি, তুই আর নিধি ভিতরে যা, আমি ড্রাইভারকে গাড়ি অন্য জায়গায় পার্কিং করতে বলছি। ওকে। নিশি নিধি ভিতরে ঢুকতেই কয়েকজন ছেলে এসে ঘিরে ধরল। এই বাবু, তোমাদের নাম কি? বাবুরা, তোমরা কিসে পড়াশোনা করো? আমাদের সামনে থেকে চলে যান, না হলে আপনাদের খবর আছে। কি করবে বাবু? আমরা এই কলেজের নেতা, এই কলেজ আমাদের কথায় চলে। ভাই, কত সুন্দর চেহারা, আমরা তোমাদের সাথে প্রেম করতে চাই। আপনারা যদি নিজেদের কপালে ভালো চান তাহলে চলে যান, না হলে খুব খারাপ হতে চলেছে। ও বাবা, বাবুরা দেখি আমাদেরকে হুমকি দিচ্ছ। তোমরা দুজন আর আমরা চারজন, আমাদের কিচ্ছু করতে পারবে না। আমি ভিতরে ঢুকে দেখি একটা ছেলে ঝামেলা করছে। এখানে কি হচ্ছে? এই মিয়া, আপনি এখানে নাক গলাতে আসছেন কেন? আপনি যা করতে এসেছেন তাই করেন গিয়ে। আমি দেখছি তোমরা দুজনকে বিরক্ত করছো। এই তোর কি সমস্যা শুনি? আমার কোনো সমস্যা না, তবে তোমাদের অনেক সমস্যা। ওদেরকে যেতে দাও। কি করবি তুই শুনে? ফের যদি ঝামেলা করতে দেখেছি সোজা কোনো কথা হবে না। মেয়েদের বিরক্ত করার জন্য জেলে ভরে দেবো। তোরা আমাদের কিচ্ছু করতে পারবি না। তাই বুঝি দেখবে আমি কি করতে পারি। তখনই আমার ড্রাইভারের সাথে কবির এলো। আমাদের চারিদিক থেকে সিআইডি ঘিরে রেখেছে। অনেক হয়ে গেছে, আর না। কবির এদেরকে ধরে সিআইডির অফিসে নিয়ে যাও, বাকি কথা সেখানে হবে। কবির ওদের ধরে নিয়ে চলে গেল। আমি প্রিন্সিপালের কাছে এসে নিশির ভর্তি করিয়ে দিলাম, ল্যাবে এলাম। তোদের সাহস কম না? মেয়েদের বিরক্ত করিস? এই, তোদের নাম কি? এখন বল, তোদের সাথে আমরা কি ব্যবহার করব? তোরা একজন ফরেন্সিক ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করেছিস। স্যার আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এদের একটু ধুলাই করো, এদের বাড়ির লোকজনকে খবর দাও। এদিকে লেবে কাজ করছি, এভাবে কিছুদিন কেটে গেল। ছুটিতে বাড়িতে এলাম। আম্মু, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আমি বাজার থেকে আসছি তখন রিয়ার ভাইয়ের সাথে দেখা। আজকাল ফকিররাও নাকি ধনী হতে চায়। আমার বোন অনেক সুখে আছে। এইসব আমার সাথে বলছেন কেন? অন্য জায়গায় গিয়ে বলেন। কি তুই আমার মুখের উপর কথা বলিস কোন সাহসে? সাহসের আর কি দেখছেন? আমাকে বিরক্ত না করলে খুশি হব। ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি রেগে মেগে দিলাম একটা থাপ্পড়। কি মনে করছিস তোরা? এখনো সময় আছে, ভালো হয়ে যা। আমি কোনো কথা না বলে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি। হাই বাবু, তোমার কথা মনে পড়লো তাই আমিও ছুটি নিয়ে চলে এলাম। তুমি আমাদের বাড়িতে কি করছো শুনি? আম্মু, এই মেয়ে এখানে কেন? আমি ফারিয়াকে আসতে বলছি। তুমি জানো না আম্মু, এই মেয়ে আমাকে কত বিরক্ত করে। আমি সবকিছু। আমরা দুজন অফিসে আমাকে কি পেয়েছো বলো তো? আমাকে কি একটু শান্তি থাকতে দিবে না? তুমি এখন বাড়িতে যাও তো। দেখেছেন আন্টি, আপনার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই মেয়েটাকে এইভাবে বলছিস কেন? ফারিয়া আমাদের বাড়িতে প্রথম এসেছে। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এইসবের মধ্যে নাই। হঠাৎ রাফি আর আবির আমাদের বাড়িতে এলো। কেমন আছিস? তোরা বাড়িতে হঠাৎ করে চলে আসলি, কাহিনী কি? আমরা সবাই কয়েকদিনের ছুটি নিয়ে চলে এলাম। আমাদের স্কুলের বন্ধুরা মিলে একটা রিইউনিয়ন পার্টি করতে চাই। সে তো ভালো কথা, কবে পার্টি করবি? 2 দিন পর, তবে আমাদেরকে সাহায্য করতে হবে।
কি সাহায্য করতে হবে শুনি? সবার কাছ থেকে চাঁদা তুলবো, তবু যদি কম পড়ে তোকে টাকা দিয়ে সাহায্য করতে হবে। ঠিক আছে। ফারিয়া এখানে কি করছে? শ্বশুর বাড়িতে চলে এলাম বিয়ের আগে। ফারিয়া, তুমি কিন্তু দিন দিন ফাজলামি করা বাড়িয়ে দিচ্ছ। যা সত্যি তাই বললাম, আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো, এইবার আমি তোমার পিছু ছাড়ছি না। আমি তোমাকে বদলি করে দিব ফাজলামি করলে। আমাকে বদলি করলে আমি তোমার মাথা ফাটিয়ে দিব। বাবু এত রাগ করলে হবে? আসলাম পার্টির কথা বলতে, কিন্তু তোরা ঝগড়া শুরু করে দিলে। সবাইকে চিঠি পাঠিয়ে দে, আর সবাই নগদে টাকা পাঠিয়ে দিতে বল। আমরা সবাইকে বললে ও কিন্তু রিয়াকে বলবো না। আমাদের সাথে সে ধোঁকা দিয়েছে। সময় এসে গেছে। তোরা বলছিলি না যে ওকে দেখিয়ে দিতে হবে? আজ আমার সফলতা দেখে সে চলবে। উচিত শিক্ষা দিতে হবে। ওর সাথে স্বামীকে আসতে বলিস। তোরা বস, আমি চা বানিয়ে নিয়ে আসছি। তুই নিয়ে আসবি কেন? আম্মু আছে তো। আম্মু আছে না? আমার বাড়িতে এসছে, আমি এদেরকে না খাইয়ে যেতে দেই কেমন করে? এটা আমার শ্বশুর বাড়ি। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে দিবে, জানিস? ল্যাবে থাকলে আমার পিছু পিছু ঘুরবে। ফারিয়া তোকে ছোটবেলায় থেকেই ভালোবাসে। দেখ, যা হয়ে গেছে তার ফিরে পাওয়া যাবে না। ফারিয়াকে বিয়ে করে নে। তোরা শুরু করলি? ফারিয়া চা নাস্তা নিয়ে এলো। আমরা চা নাস্তা শেষ করে তিনজনে একটু ঘোরাঘুরি করি। আমি আমার চেম্বারে এসে রোগী দেখতে শুরু করলাম। সাগর, আমার বুকে ব্যথা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চাচা, আমি রিপোর্ট লিখে দিচ্ছি, আপনি ইসিজি আর এক্স রে করে নিয়ে আসে আমাকে দেখান। আপনার কোন পাশে ব্যথা অনুভব করছে? আমার বুকের ডানে ব্যথা করছে। ও আচ্ছা, তাহলে ইসিজি করা লাগবে না, আপনি এক্স রে করে নিয়ে আসেন। আপনার মনে হয় গ্যাসের সমস্যা হয়েছে। নীল, অন্য একজনকে পাঠিয়ে দাও। আপনার কি সমস্যা বলেন? আমার কোনো সন্তান হচ্ছে না। আমার কোন সমস্যা আমি তো বুঝতে পারছি না। আমি যৌন চিকিৎসক না, তবু আমি আপনার কিছু ওষুধ লিখে দিচ্ছি। আপনি একটা ভালো যৌন চিকিৎসকের পরামর্শ নিন। আমি গ্রামের মানুষ, আমি কি করে জানবো কে যৌন ডাক্তার? আপনি একটু দেখেন না আমার কি সমস্যা। ঠিক আছে, আপনি এই রিপোর্ট করিয়ে নিয়ে আসেন। আমাকে কি রিপোর্ট করতে হবে? আপনার বীর্য পরীক্ষা করতে হবে। সিমেনগ্রাম পরীক্ষা করিয়ে নিয়ে আসেন, তখন আমি বুঝতে পারবো সমস্যা কি। ওকে স্যার। আমি এক এক করে রুগী দেখা শেষ করলাম। সবার শেষে রুগীটি আমার কাছে এলো। আমার কাছে রিপোর্টগুলো দেন, দেখি আপনার কোন সমস্যা হচ্ছে। আমার ভয় করছে, আমি বাড়িতে কাউকে না জানিয়ে চলে এসেছি। ভয় পেলে চলবে না, আপনাকে সাহস রাখতে হবে। আমি রিপোর্ট ভালো করে দেখলাম, রোগীর কোনো সমস্যা নেই, শুক্রাণু সব ঠিক আছে। স্যার বলেন আমার কি সমস্যা? আপনার কোনো সমস্যা নেই, আপনি আপনার বউকে একজন গাইনি ডাক্তারকে দেখান। আচ্ছা, কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি। ও, আপনি একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন। নিয়মিত ওষুধ খেলে আপনার সন্তান হবে। আল্লাহর উপর ভরসা রাখেন। আমি রোগীকে দেখে বাড়িতে এসে খেতে বসলাম। তোর বয়স কম হলো না, তোর বন্ধুদের প্রায় সবার বিয়ে হয়ে গেছে। বাকি আছে তুই, আবির, রাফি। এদের তো বিয়ের কথা চলছে। আমি এখন বিয়ে করব না, আমি সামনে বিয়ের কথা বলবেও না। ভাইয়া, তুই ফারিয়া আপুকে বিয়ে করে নে, তাহলে অনেক ভালো হবে। না, তোমরা আমাকে খেতে দিবে না। আমি ভাত রেখে উঠে রুমে চলে এলাম, তখনই ফারিয়া ফোন এলো। আমি ফোন ধরলাম। বাবু এখন কি করছো? আমাকে বিরক্ত করা বন্ধ করো, এমনিতে আমার মাথা গরম হয়ে আছে। বাবু এত রাগ করলে হবে? আমাকে বিয়ে না করে যাবে কোথায়? চুপ, একটাও কথা বলবে না। আমি ফোন কেটে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে চেম্বারে বসে রোগী দেখছি, হঠাৎ ফারিয়া রুমে ঢুকে পড়ল। স্যার, এই আপনার কোনো কথা না শুনে রুমের ভিতরে ঢুকে পড়ছে। আপু কি ভাবি বলো, আমি তোমাদের স্যারের হবু বউ। এখন যাও আমার জন্য নাস্তা নিয়ে আসো। স্যার, কি করব? যাও নিয়ে আসো, না হলে আমার মাথা ফাটিয়ে দিবে। তুমি এখানে কি করছো? আমি কতবার বলছি না তোমাকে বিয়ে করব না। আমি কিছু জানি না, তুমি ফোন বন্ধ করে রেখেছো কেন? সারা রাত তোমাকে ফোন করেছি। তোমার অত্যাচার না সহ্য করতে পেরে আমি ফোন বন্ধ করে রাখছি। আমাকে রোগী দেখতে দাও। আমি রোগী দেখতে শুরু করলাম। ফারিয়া আমার পাশে বসে আছে। ম্যাম, আপনার নাস্তা। ঠিক আছে, তুমি বাইরে যাও, এখন কাউকে আসতে দিবে না। ঠিক আছে। ফারিয়া নাস্তা খেতে শুরু করলো। তুমি খাবে? আমার ইচ্ছে নেই, তুমি নাস্তা করে বাড়িতে চলে যাও, আমাকে রোগী দেখতে দাও। বাড়িতে আসলে কয়দিন ঘোরাঘুরি করবে না, রোগী দেখতে শুরু করলে। আমার ইচ্ছা, তাই আমি রোগী দেখতে শুরু করছি।
তাড়াতাড়ি খাওয়া শেষ করে নাও। আমি নীলকে বললাম রোগী পাঠিয়ে দিতে। রোগী ভিতরে ঢুকতে আমি অবাক হয়ে গেলাম। শুনলাম তুই নাকি বড় ডাক্তার হয়েছিস, তাই দেখতে এলাম। ভাবিস না আমার জামাইকে ছাড়িয়ে যেতে পারবি না। আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমি তোর মতন ডাক্তারের কাছে দেখিয়ে মরবো নাকি? তুই আমার ছেলেকে থাপ্পড় মারছিস কোন সাহসে? আমার সাথে খারাপ ব্যবহার করছে, আপনাদেরকে শিক্ষা না দিলে চলবে না। তোর খবর আছে, আমি তোকে ছাড়বো না। এই যে চাচা, আপনি একজন ফরেনসিক ডাক্তারকে হুমকি দিচ্ছেন। সাগর চাইলে আপনি কিন্তু জেল খাটতে পারেন। এইসব শুনিয়ে আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। একটা কথা বলবেন না? আপনি যে গ্রামের লোকজনের জমি দখল করে নিচ্ছেন আমি সব জানি। আপনি গরিবদের গলায় পা দিয়ে ধনী হয়েছেন। আসলে আপনাদের মতো চোর এই এলাকায় নেই। কি বললি তুই? আমি জমি চুরি দখল করি? কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ যেদিন পাবো সেই দিন আপনাদের বাপ ছেলেকে জেলের খানি টেনে ছাড়বো। নীল, এই বদমাশ লোককে বের করে দাও। ঠিক আছে, আমি তোকে দেখে নিব। পানি খেয়ে মাথা ঠান্ডা করো। চেম্বারে এসে বদমাইশি করা বের করছি। আমি লোকজন লাগিয়ে রেখেছি। আমার হবু বরকে হুমকি? চুপ, তুমি একদম কথা বলবে না। আমার মাথা গরম হয়ে আছে। ফারিয়া, তুমি এখানে কি করবে? বাড়িতে চলে যাও। এমনিতে আমার মাথা কিন্তু ঠিক নেই। সে আর বুঝতে বাকি নেই আমার। আগামীকাল তাহলে দেখা হচ্ছে। আমি রোগী দেখতে শুরু করলাম। দুপুরে রোগী দেখা শেষ করে বাড়িতে এলাম। ভাইয়া, তোর চেম্বারে আজ কি হয়েছিল রে? কেন, কি হয়েছে? যা জানতে চাইছি তাই বল, বেশি কথা বলবি না। ফারিয়া এসেছিল, এসেই আমার সাথে ঝগড়া করতে শুরু করলো। তুই কথা ঘুরাচ্ছিস কেন? রিয়ার বাবার সাথে কি হয়েছে? বেয়াদবের মতো চেম্বারে ঢুকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছিল। আমি রেগে গিয়ে বের করে দিয়েছি। রিয়ার বাবা বলেছে তুই নাকি ঘাড়ে ধরে বের করে দিয়েছিস, এমনকি তাদেরকে চোর বলেছিস। বলেছি। চোরকে চোর বলবো না তো সাধু বলবো? তুমি জানলে কি করো? তোর আব্বুর সাথে রিয়ার বাবার দেখা হয়েছিল, সে এইসব কথা বলেছে। ও, একদিন যদি প্রমাণ পাই সেই দিন ওদের খবর আছে। আমি ফ্রেশ হয়ে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে রাফি আর আবিরের সাথে দেখা করতে এলাম। আমাদের আজকের মতো প্যান্ডেলের কাজ প্রায় শেষ। আমাদের রান্না করার জন্য বাজার করতে হবে। তাহলে চল, কয়জন মিলে বাজার করে নিয়ে আসি। কাজ সবাইকে ভাগ করে দিতে হবে। আমরা এখানে থাকছি, তোরা বাজার করে নিয়ে আয়, আর পুরস্কারগুলো নিয়ে আসিস। ঠিক আছে। আমরা কয়জনকে রেখে বাজার করতে এলাম। এক এক করে শেষ করে পুরস্কার নিয়ে সন্ধ্যায় ফিরে এলাম। বাজারগুলো রেখে স্কুলের মধ্যে এসে দেখি কাজ শেষ। সাগর, সবাই চা নাস্তা করতে চাইছে। টাকা নিয়ে গিয়ে কাউকে চা নাস্তা নিয়ে আসতে বলো। আচ্ছা। আবির, রিয়ার কোনো খোঁজ খবর পেয়েছিস? রিয়া কি এসেছে? বিকালে দেখলাম গাড়িতে করে বাড়িতে গেল। রিয়ার বাবা শুনলাম তোর সাথে ঝামেলা করেছিল। আমি কমে ছেড়ে দেননি। আমিও অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি। ভালো করছিস। চা নিতে খেতে শুরু করলাম। হঠাৎ ফারিয়ার ফোন আসলো। কি হয়েছে? এত ফোন দাও কেন? আমার বাবুটা এখন কি করে? বিষ খাই। তুই খাবি? কি জন্য ফোন করেছো সেটা বলো। তোমার ফোন বন্ধ ছিল। রাকিব ভাই ফোন করে বলেছিল তোমার সাথে রাতে একটা মিটিং আছে। ও, কিসের মিটিং? বললো তো ল্যাবের বিষয়ে কথা বলবে। ঠিক আছে, আমি পরে মিটিংয়ে জয়েন করছি। এখন ফোন রাখো, তোমার সাথে কথা বলার মুড নেই। আমার সাথে থাকবে কেন? যা রিয়ার কাছে, তোকে ছেড়ে চলে গিয়েছে না। আমি ফোন কেটে দিলাম। রাতে বাড়িতে এসে মিটিং শেষ করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো কারো লাথিতে। আমি চোখ খুলে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে। আমাকে লাথি মারলি কেন? তোকে আমি বদলি করে দিব। স্যারকে কেউ লাথি মারে? আমি মারি? কি বলবি তুই? আমাকে বদলি করে দিবি? আমাকে এমনি এমনি বদলি করতে পারবি না। তুই আমার বাড়ির স্যার না। আমাকে বিরক্ত করিস কেন? আমাকে আমার মতো থাকতে দে। দিতে পারি। তাহলে দিচ্ছ না কেন? আগে তোমাকে আমি বিয়ে করে নেই, তারপর তুমি যা ইচ্ছা তাই করো। ফারিয়া, আমি তোমাকে বিয়ে করব না। আমি চাই না আমার জন্য তোমার জীবন নষ্ট হয়ে যাক। আমি তোমার জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দিব। আমি তোমাকে বিয়ে করব, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তা
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আম্মু নাস্তা করতে ডাকছে। তোমার আম্মু এখানে কি করে আসলো? এটা আমার শ্বশুর বাড়ি, আর তুমি আমার হবু বর হলে তোমার আম্মু আমার আম্মু হয় না? তবে তোমার মজা দেখাচ্ছি। আমি উঠে দাঁড়ালাম, ফারিয়া দৌড়ে পালিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে বসলাম। বাবা, আজ রিয়া আসছে, দেখ আমরা কোনো ঝামেলা চাই না। আমি তো আছি, চিন্তা করবেন না। আমি নাস্তা শেষ করে রুমে এসে রেডি হয়ে বের হলাম। আমরা এসে দেখি প্রায় সবাই চলে এসেছে। রাফি, রিয়াকে দেখছি না, রিয়া কোথায়? হারামজাদা, এখনো পুরাতন প্রেম উতলে উঠেছে। থাপ্পড়ে তোর দাঁত ফেলে দিই। সাগর, আমরা তোর কাছ থেকে এমন আশা করিনি। রিয়ার খোঁজ করা বন্ধ কর। চুপ, একটা কথা বলবি না। আমি চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। হঠাৎ আমার সামনে এসে রিয়া বসলো। তুমি এখানে কি করো? তোমার তো ছোটখাটো চাকরি, এখানে সবাই বড় ধরনের চাকরি করে। আমিও একই ব্যাচের, সবাই আমাকে নিয়ে আসলো, তখন কি করব? ওই দেখেছো নতুন গাড়ি, ওটা আমার বর কিনে দিয়েছেন। তোমার সাথে থাকলে সাইকেলে ওঠানো সম্ভব হতো না। আমি আর তোমার বরের মতো চাকরি করি না, আমার যা সামর্থ্য তাই হতে পারছি। সেটাই তো, আমার আপু ভালো কাজ করেছে। তোমার সাথে না বিয়ে দিয়ে তাদের মতো ভালো এই এলাকায় নেই। তাই তোমার আব্বু ভাইয়ের মতো ভালো মানুষ এই এলাকায় নেই। থাকবে বা কি করে এলাকায়? তাদের মতো চোর নেই তো, লোকের জমি দখল করে নেয়। ছোট লোক, তুই আমার আব্বুর ভাইকে চোর বলছিস? তোর সাহস কি করে হলো? চিল্লাবে না, আমি তোমার বয়ফ্রেন্ড বা স্বামী নই। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। চোরকে চোর বলবো না তো কি বলবো? তোকে আমি ছাড়বো না। ভালো মানুষদের চোর বলিস? ছোট লোক। রিয়া কথাবার্তা ঠিক করে বলবে। আমি না হয় ছোট্ট একটা চাকরি করি, তুই কি করিস? স্বামীর টাকা উড়াইস, নিজের সফলতা অর্জন করে অন্যকে বলিস। এই রিয়া, চুপ করে থাক। তোর মতো বেঈমান আমাদের ব্যাচে নেই। লোভের জন্য 4 বছর সম্পর্ক ইতি টানছিলি। আরিয়া, তুই চুপ করে থাক। তোর সাহস কি করে হলো আমাকে এইসব কথা বলার? আমার অধিকার আছে, তাই আমার হবু স্বামীর অপমান করলে আমারও অপমান। সবার শেষে ডেকে নিব আমাদের স্কুলের সবচেয়ে সফলতা অর্জন করা দুইজন, হাবিবুর আর ফারিয়াকে এখানে আসার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ স্যার। আজ আমরা হাবিবুরকে নিয়ে গর্ব করি। হাবিবুর একজন ফরেনসিক ডাক্তার, সিআইডি সদর দপ্তরের প্রধান। তার সহকারী আমাদের স্কুলের আরেকজন ছাত্রী, ফরেনসিক ডাক্তার। রিয়া, আমি ডাক্তার হওয়ার কথা শুনে অবাক হয়ে গেল। রিয়া কিছু বলতে পারছে না। তুমি আগে বলোনি হাবিবুর স্যার তোমাদের সাথে পড়াশোনা করে? আমাদের হাসপাতালে মাঝে মাঝে ল্যাবে আসে। আমি কি জানতাম নাকি ও ডাক্তার? আজ তো একটা বেয়াদব ছিল। কি সব যাতা বলছো? হাবিবুর আমাদের হাসপাতালে ইন্টার্ন করছে। তার মতো ভালো কেউ ছিল না। আমার কোনো সমস্যা হলে তার কাছে থেকে পরামর্শ নিই। একদম তুমি ওর সুনাম করবে না, চুপ করে বসে থাকো। স্যার আমার হাতে পুরস্কার তুলে দিল। এরপর সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। কি রিয়া, তোমাকে ভাত আরো দিব? নির্লজ্জ মতো আমার কাছে আসছিস কেন? আহারে, কষ্ট হচ্ছে তাই না? আমার সফলতা তোমার জন্যই হয়েছে। তুমি যদি ছেঁকা না দিতে আমি কিছুই করতে পারতাম না। তোমার স্বামীর চেয়ে আমার বেতন এখন দ্বিগুণ। ওই যে উঠো, আমি আর এখানে 1 সেকেন্ডও থাকবো না। তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবে না, বিশেষ করে হাবিবুর স্যারের সাথে? তুমি যাবে না, আমি চলে যাব। রিয়া খাওয়ার টেবিল থেকে উঠে রেগে মেগে চলে গেল। তার বড় তার পিছু পিছু যাচ্ছে। এমন অপমান করছিস, যা খাওয়া বাদ রেখে চলে গেল। আমি তো কিছুই বলি না, সবে তো শুরু হয়েছে। আমি রিয়ার পরিবার থেকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। রিয়া আমার সাথে অভিনয় করেছে, আমিও দেখিয়ে দেব। এইসব বাদ দিয়ে সবাই খাইয়ে দে। খাওয়া দাওয়া সেরে সবাই ছবি তুললাম। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হলো। রাতের ট্রেনে আমরা সবাই ঢাকা চলে এলাম, কেননা পরের দিন অফিস আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে এলাম। এরপর ল্যাবে এসে গবেষণা শুরু করলাম। স্যার, ফারিয়া আসেনি? ফারিয়া তো ছুটিতে এসেছে, হয়তো 2 দিন পর চলে আসবে। ও, ফারিয়া বলল সকালে ঢাকা এসে পৌঁছেছে, তবে আসবে না, ছুটি শেষ করে আসবে। ও, আমাদের ল্যাবে নতুন যন্ত্রপাতি লাগবে, আপনি বাজেট পাস আর আমার কাছে দিবেন। আচ্ছা স্যার। চলো না আমরা দুইজন ফুচকা খেয়ে আসি। আমি পারবো না যেতে, তুমি পারলে নিজে গিয়ে খেয়ে আসো। তুমি আমার বাড়িতে কি করছো? আসলাম তোমাকে দেখতে, তুমি আমাকে না বলেই চলে এসছো। আমি তোমাকে মিস করছিলাম, চলো না। ফারিয়া আমার হাত ধরে টেনে বাড়ি থেকে বের করলো।
আমি চুপচাপ হাঁটছি। ফারিয়া কথা বলেই যাচ্ছে। কথা কম বলো, আমার ভালো লাগছে না। সামনেই ফুচকার দোকান চলে এসেছে। আমরা দুজন এসে বসলাম। এরপর ফুচকা অর্ডার করলাম। আমি আর ফারিয়া ফুচকা খাচ্ছি, হঠাৎ ফারিয়া, আমাকে ফুচকা খাইয়ে দাও, না হলে আমি খাবো না। আমি তোমাকে খাইয়ে দিব। অসম্ভব ব্যাপার, তুমি ফুচকা না খেলে আমার কি? আমাকে খাইয়ে দাও, আমিও তোমাকে খাইয়ে দিব বাবু। আমি পারবো না। যা আমার কাছে জোর করো কেন? আমি তোমাকে কিছু বলতে পারবো না। আমাকে না খাইয়ে দিলে আমি চিৎকার করতে শুরু করব। করো চিৎকার, তাতে আমার কি? ফারিয়া চিৎকার করে বলছে, আমাকে এইভাবে নিয়ে এসে আমার সর্বনাশ করছো। আমি এখন কোথায় যাব? চারিদিকে লোকজন আমাদের দিকে তাকাচ্ছে। আমি কিছুটা ভয় পেয়ে ফারিয়াকে ফুচকা খাইয়ে দিচ্ছি। তোমাকে ভয় না দেখালে আমাকে খাইয়ে দিতে নাকি? তাড়াতাড়ি খেয়ে নাও, আমার বাড়িতে যেতে হবে। ফুচকা খাওয়া শেষ করে বিল পরিশোধ করে হাঁটতে শুরু করলাম। হাত ছড়িয়ে নিয়ে যাচ্ছ কেন? আমি তোমার হাত ধরে হাঁটবো। তোমার লজ্জা করে না পরপুরুষের হাত ধরে হাঁটতে চাইছো? আমি হাঁটতে শুরু করলাম। হঠাৎ ফারিয়া লাফ মেরে আমার পিঠে উঠে বসলো। হাত ধরতে দিবে না? এখন আমাকে পিঠে করে বাড়িতে নিয়ে চলো। নামও বলছি, হাতির বাচ্চা। কে আমি তুলতে পারি বলো? আমার কষ্ট হচ্ছে। আমি নামবো না। আমি কষ্ট করে হাঁটতে হাঁটতে বাড়িতে ফারিয়াকে নিয়ে চলে এলাম। ফারিয়া বাড়িতে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বসলাম। এইভাবে আর কতদিন? তুই বিয়ে করবি কবে? আমি বিয়ে করব না। তোমরা যত চেষ্টাই করো না কেন, আমি বিয়ে করব না। ফারিয়াকে যতই আমার পিছু লাগিয়ে দাও না কেন, এটা ভালো হয়নি। তোর আব্বুর সামনে বলতে পারবি তো তুই বিয়ে করবি না? আমার এখন ভালো লাগছে না, আমাকে একা ছেড়ে দাও। আম্মু চলে গেল। আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম কারোর ঠোঁটের স্পর্শে। আমি চোখ খুলে দেখি ফারিয়া আমার রেগে মেগে ফারিয়াকে আমি একটা থাপ্পড় মেরে দিলাম। আমাকে মারলে কেন? দিন দিন আব্বু আম্মুর জন্য তোমার সাহস বেড়েই চলেছে। কোন সাহসে আমাকে লিপ কিস করো? আমি আমার হবু বরকে কিস করছি, তুমি এত চিৎকার করছো কেন? আমি তোর হবু বর। আমি কি বলছি তোমাকে বিয়ে করব? তুমি একদম আমার কাছে আসবে না। এখন আমার রুম থেকে চলে যাও, না হলে আমি কিন্তু আরো রেগে যাব। ঠিক আছে, চলো যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে শুরু করলাম। হঠাৎ এসিপির ফোন আসলো। বলুন, কি সংবাদ? স্যার, আপনাকে দয়া করে একটা জায়গায় আসতে হবে। এখানে দুজন খুন হয়েছে। ঠিক আছে, আপনি লোকেশন পাঠিয়ে দিন, আমি চলে আসছি। ওকে স্যার। আমি নাস্তা শেষ করে রেডি হয়ে গাড়ি নিয়ে চলে এলাম। আমি তথ্য সংরক্ষণ করতে শুরু করলাম। রাকিব ভাই, আপনি এক তথ্য সংগ্রহ করেন। এরপর আমি ল্যাবে এসে ভিকটিমদের পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। স্যার, আপনি কিছু জানতে পারছেন কিভাবে এরা দুজন মারা গেল? এখনো বুঝতে পারছি না, ল্যাবের যন্ত্রপাতিতে ধরা পড়ছে না। আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। আচ্ছা, আপনি পরীক্ষার নমুনা দিয়ে দেন, আমি আধুনিক ল্যাব থেকে পরীক্ষা করে নিয়ে আসছি। ওকে, এই যন্ত্রটি আগামীকালের মধ্যে চলে আসবে, কিন্তু এতে অনেক দেরি হয়ে যাবে। আমি নমুনা দিয়ে দিলাম। স্যার, আপনি কিছু জানতে পেরেছেন? কিছুটা জানতে পেরেছি, বাকিগুলো সন্ধ্যায় পেয়ে যাব। স্যার, ওরা কিভাবে মারা গেল? এক ধরনের বিষের কারণে মারা গেছে, কিন্তু কি ধরনের বিষ ব্যবহার করা হয়েছে তা এখনো জানা যায়নি। ওকে স্যার, আমরা সন্ধ্যায় এসে খোঁজ নেব। আমি গবেষণা কাজ চালিয়ে গেলাম। দুপুরে লাঞ্চ করে কিছু বিশ্রাম নিয়ে আমি আবার পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। বিকেলের দিকে রিপোর্ট চলে এলো। আমি রিপোর্ট নিয়ে সিআইডির অফিসে এলাম। স্যার, আপনি এখানে? আমি বাড়িতে চলে যাচ্ছিলাম, তাই ভাবলাম বাড়িতে যাওয়ার আগে রিপোর্ট দিয়ে যাই। স্যার, রিপোর্টে কি এসেছে? সাপের বিষ ইনজেকশন পুশ করে ওদেরকে মারা হয়েছে। আরো কিছু কি জানতে পেরেছেন? খোপরা সাপের বিষ ব্যবহার করা হয়েছে। একটা আঙ্গুলের ছাপ পাওয়া গেছে, তবে কোনো আসামির সাথে ম্যাচিং হয়নি। আমি আরও কিছু কথা বলে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। নাস্তা শেষ করে টিভি দেখতে শুরু করলাম। ভাইয়া, আমার সাথে তোকে এক জায়গায় যেতে হবে। আচ্ছা, যাব। এখন বলো, আমাকে কোথায় যেতে হবে? ভাবিদের বাড়িতে যেতে হবে, আমাদের সবাইকে রাতে খাওয়ার জন্য দাওয়াত রেখেছে। উফ, এত জ্বালা ভালো লাগে না। আমি আর নিশি ফারিয়াদের বাড়িতে এলাম। এসে দেখি আব্বু আম্মু বসে আছে। আপু, দুলাভাই চলে এসেছে। আপু, দুলাভাইয়ের জন্য শরবত নিয়ে আয়। হায় হায়, এইসব কি বলছো? এই যে নিশিকে তোমার দুলা ভাই? আপনি আমার দুলাভাই। আপু বলেছে আমি যেন আপনাকে দুলাভাই বলেই ডাকি। উফ, আমি পাগল হয়ে যাব। বাড়িতে অফিসে ফারিয়া আমাকে পাগল করে ছেড়ে দিবে। আমি সোফায় বসলাম। ফারিয়া আমার জন্য শরবত নিয়ে এলো। শরবতের গ্লাসটা তাড়াতাড়ি খালি করে দাও।
আমি বিরক্ত হয়ে বললাম, রেগে রেগে খেয়ে গ্লাস দিলাম। বাবা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না, সারাদিন অনেক কষ্ট হয়েছে। একটা বাড়িতে 2টা লাশ পাওয়া গেছে, এই নিয়ে সারাদিন কেটে গেছে। আমি আর ফারিয়ার আব্বু এখানে একটা ব্যবসা করব ঠিক করছি। এইভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি তোমাদেরকে না বলবো না। কি ব্যবসা করবে শুনি? আমাদের এলাকা থেকে সবজি চাষিদের কাছ থেকে নিয়ে এসে এখানে বিক্রি করব। আমি একটা দোকান দেখছি আর করার জন্য। আমরা গ্রামের মানুষ, বাড়িতে কি বসে থাকতে ভালো লাগে? ঠিক আছে। কিছুক্ষণ পর ফারিয়া আমাদেরকে টেবিলে বসতে দিল। ফারিয়া আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছে। ফারিয়া, জামাইকে বেশি বেশি খাবার দে। তোমার জামাইকে আজকে অনেক কিছু খাইয়ে ছাড়বো। আমি চুপচাপ শুনে যাচ্ছি, কিচ্ছু বলতে পারছি না আব্বুর ভয়ে। না আন্টি, আমি বেশি খেতে পারবো না। তা বললে আমি কিছুতেই শুনছি না। আজ তোমাকে সব কিছু খেয়ে উঠতে হবে, না হলে আমি তোমাকে কিছুতেই ছাড়ছি না। ভাইয়া খেয়ে নে, এত আদর করে খাওয়াচ্ছে, খেয়ে নে। আমি চুপচাপ খেয়ে উঠে সোফায় এসে বসলাম। আম্মু, আমি বাড়িতে যাচ্ছি, তোমরা পরে আসো। এখন বাড়িতে যাওয়া যাবে না, পরে বাড়িতে যাবে। আমার কিছু কাজ আছে। আমি ফারিয়াদের বাড়ি থেকে বের হয়ে বাড়িতে এলাম। পরের দিন ল্যাবে এসে কাজ করতে শুরু করলাম। কি করো? এটা অফিস, আমার বাড়ি না যে তুমি করে বলবে। সরি স্যার, আর হবে না। আমি আপনাকে সাহায্য করতে পারি? রোগীর অবস্থা কেমন তাপমাত্রা পরিমাপ করে আমার কাছে নিয়ে আসো। জি আচ্ছা। ফারিয়া তাপমাত্রা চেক করে আমার কাছে এলো। আমি হিসাব করে দেখলাম ফারিয়া এদের মৃত্যু হয়েছে ভোর 4টা থেকে 5টার মধ্যে। তুমি এসিপি কে ফোন করে জানিয়ে দাও। জি স্যার। দুপুরে লাঞ্চ করে এসিপির সাথে দেখা করতে এলাম। এসিপি আমাকে একটা ছবি দেখালো। ছবি দেখে চোখ আমার কপালে উঠলো। স্যার, ছবির এই লোকটি ভিকটিমদের সাথে দেখা করে এসেছিল, রাত 10টায় আবার চলে যায়। ও আচ্ছা, আপনারা এই ব্যক্তির খোঁজ পেয়েছেন? না স্যার, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা লোকজন লাগিয়ে দিয়েছি। আমি এই ব্যক্তিকে ভালোভাবে চিনি, তবে প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না। কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে আমাদের সন্দেহ আছে তার উপর। আমাদেরকে তার বাড়িতে গিয়ে প্রমাণ খুঁজতে হবে। স্যার, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে, তাড়াতাড়ি একটা হেলিকপ্টারের ব্যবস্থা করেন। ওকে স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। ঠিক আছে। আমি ফারিয়াকে ফোন করে ল্যাব থেকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ছোটখাটো যন্ত্রপাতি নিয়ে আসতে বললাম। স্যার, হেলিকপ্টার রেডি। ঠিক আছে, চলুন। আমরা সবাই এয়ারপোর্টে এসে হেলিকপ্টারে করে ঢাকার বাইরে চলে এলাম। প্রায় 1 ঘন্টা পর আমাদের গ্রামে চলে এলাম। এরপর হেলিকপ্টার থেকে নেমে পড়লাম। স্যার, এখন আমরা কোথায় যাব? আমার সাথে সবাই আসেন, আজ বোঝাবো কত ধানে কত চাল। এই ব্যক্তি আর কেউ না, রিয়ার ভাই বজলু। স্যার, এইদিকে রিয়াদের বাড়ি। আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার, এই গ্রামের নাম কি? এটা আমার গ্রাম। এটা বুঝতে পারছো কোন গ্রাম? জি স্যার। আমরা হাঁটতে হাঁটতে 6 জন রিয়াদের বাড়িতে চলে এলাম। আমি এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর রিয়া এসে দরজা খুললো। তুমি এখানে কি করো? তোমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি, আমাদেরকে ভিতরে ঢুকতে দাও। খবরদার ভিতরে আসার চেষ্টা করবে না, তা না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কি সিআইডির ডাক্তারকে হুমকি দেওয়া? ঠাস ঠাস করে চড় মারলো। থাক, অনেক হয়ে গেছে। এখন তোমার ভাইকে ডেকে দাও। রিয়াকে ঠেলে ভিতরে এলাম। কি হচ্ছে? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। আপনি কে? আমি বাড়ির ছেলের বউ। আপনারা এখানে কি করছেন? আপনার স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি 2টা খুনের জন্য। ডাকুন আপনার স্বামীকে। আমার স্বামী বাড়িতে নেই। সাগর, আমার ভাই কিছু করেনি। আমরা কি বলছি? তোমার ভাই খুন করেছে? আমরা শুধু জিজ্ঞাসা করতে এসেছি। তোমার আব্বুকে ডেকে দাও। আব্বু বাড়িতে নেই, কিছুক্ষণ আগে আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। রনি, কবির আর মারিয়া, তোমরা বাড়িতে তল্লাশি নাও, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। আমার ভাই কিছু করেনি, তাহলে কেন বাড়িতে তল্লাশি করবেন? রিয়া, তুই একটাও কথা বলবি না, না হলে আমাদেরকে বাধা দেওয়ার জন্য কিন্তু তোর ব্যবস্থা নেওয়া হবে। ফারিয়া, তুমি আঙ্গুলের ছাপ সংরক্ষণ করো। সবাই তল্লাশি চালিয়ে গেল, কিন্তু কোথায় কিছু পাওয়া গেল না। আপনারা এই ছবি দুটি ভালো করে দেখেন, এদেরকে চিনতে পারছেন? জি না, আমি কোনোদিন এদেরকে দেখিনি। আমিও। তাহলে আমরা চলি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আমরা রিয়াদের বাড়ি থেকে বের হয়ে এলাম। স্যার, জিজ্ঞাসাবাদ না করে কিছুতেই আমাদের ফিরে যাওয়া উচিত না।
ঠিক আছে, সবাই আমার বাড়িতে চলুন। আজ রাত থেকে আমরা আগামীকাল চলে যাব। তাহলে তো অনেক ভালো হয়। আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে এসে পৌঁছালাম, কিন্তু সমস্যা হচ্ছে তারা চাবি নেই। কবির, দেখো তো তালা ভাঙার জন্য কিছু পাও নাকি? ওকে স্যার। কবির কিছু একটা দিয়ে তালা ভেঙে ফেললো। বাড়ির ভিতর ঢুকে লাইট অন করে দিলাম। পারিয়া, তুমি সবাইকে চা বানিয়ে দাও, রান্নাঘরে সবকিছু রাখা আছে। আমাকে বলতে হবে না, এই বাড়িতে সবকিছুই আমার জানা আছে। চলুন ম্যাম, আপনাকে আমি সাহায্য করছি। আমি বাড়িতে ফোন করে বলে দিলাম আমরা গ্রামের বাড়িতে এসেছি। আমি চা খেয়ে বাজারে এলাম। স্যার, ম্যাম আর মারিয়াকে বাড়িতে রেখে এসেছি, কোনো সমস্যা হবে না তো? না পারিয়া, আছে, কোনো সমস্যা হবে না। তবুও আমাদেরকে তাড়াতাড়ি বাজার করে বাড়িতে যেতে হবে। পাইলটকে ফোন দিয়ে বাজারে আসতে বলছি। আচ্ছা, বাজার করে কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এলাম। ফারিয়া আর মারিয়া রান্না করতে শুরু করলো। আমরা সবাই আড্ডা দিতে শুরু করলাম। হঠাৎ টিনের চালে কে বা কারা যেন ঢিল ছুটতে শুরু করলো। স্যার, এইসব কি হচ্ছে? ঢিল ছুটছে কারা? আমি তো কিছুই বুঝতে পারছি না, এমন তো কখনো হয়নি। আমাদেরকে এখনই বাইরে গিয়ে দেখতে হবে। আমরা সবাই বাইরে এসে দেখি কয়জন লোক দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না হঠাৎ ঢিল ছুটছে কারা। না স্যার, কাউকে ধরতে পারলাম না, অন্ধকারে সবাই পালিয়ে গেল। আমরা ভেতরে এসে বসলাম। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া সেরে সবাইকে রুম দেখিয়ে দিলাম। পারিয়া, তুমি তোমার ম্যামের সাথে থাকো, তোমার রাতের অন্ধকারে ভয় নাই। কি আমি ভয় পাই? আমি মজা করে বললাম, রাতে জানালা বন্ধ করে রাখবে। বলা তো যায় না যারা ঢিল ছুঁড়ে মারছিল তারা কিছু করে দেয় যদি। ওকে স্যার। আমি রুমে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নাস্তা করে আবার রিয়াদের বাড়িতে এলাম। আজ আবার আপনারা এসেছেন? এখনো জিজ্ঞাসাবাদ করতে বাকি আছে। আপনার ভাইকে ডেকে দেন। জি দিচ্ছি। রিয়া তার ভাইকে ডেকে নিয়ে এলো। তার আব্বু আমাদের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনি এ ছবির দুইজনকে চিনতে পারছেন? মানে এটা আমার বিজনেস পার্টনার আর তার বউ। এদের এই অবস্থা হলো কি করে? এদেরকে সাপের বিষ ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে। এখন বলেন, আপনি রাতে কি জন্য গিয়েছিলেন? তা সাইন নেওয়ার জন্য, আমাদের অফিসের নিয়োগের ব্যাপারে। আপনি কাউকে সন্দেহ করেন? এমন কে করতে পারে? শফিক খুব ভালো মানুষ ছিল, তার কোনো শত্রু থাকতে পারে জানতাম না। আপনাকে দরকার হলে আমরা ডেকে নিব, কোথাও যাবেন না। ফারিয়া, ওনার আঙুলের ছাপ নিয়ে নাও। আমার ছেলে নির্দোষ, তার আঙ্গুলের ছাপ নিবেন? সাগর, সাগর, তুমি কিন্তু তোমার ঝামেলাকে নিজেই টেনে আনছো। আপনি যা মনে করেন যেটা আমার কিছু না। আমি আমার কাজ করছি। আঙুলের ছাপ নিয়ে আবার হেলিকপ্টারে করে ঢাকায় চলে এলাম। স্যার, আঙুলের ছাপ মিসিং হয়েছে একটা সন্ত্রাসীর। খুবই ভালো কাজ। এসিপিকে বলেন আসেন। আমি আমার মতো করে গবেষণা করতে শুরু করলাম। বিকেলের দিকে বাড়িতে এলাম। তুই এইসব কি করছিস? নিজের শত্রুতাকে ব্যবহার করছিস কেন? কেন, কি হয়েছে? রিয়ার আব্বু আমার কাছে ফোন করে অনেক কিছু বলছে, এমনকি হুমকিও দিয়েছে। তুই নাকি ওনার ছেলেকে খুনের দায়ে ফাঁসাচ্ছিস। দেখো, আমি আমার কাজ করছি। তাদের সাথে ব্যক্তিগত শত্রুতা। 2টা খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলাম মাত্র। তবু এমন কিছু করিস না। আমাকে কাজ করতে দাও। সে যদি অপরাধ করে শাস্তি পাবে, যদি অপরাধ না করে শাস্তি পাবে না। আমি ফ্রেশ হয়ে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। ভাইয়া, আমার পিৎজা খেতে ইচ্ছা করছে। আমি অনেক ক্লান্ত, আমি এখন বাইরে যেতে পারবো না। চল না ভাইয়া। আমাকে বিরক্ত করিস না। আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, বাড়িতে এসে পিৎজা দিয়ে যাবে। তাহলে 6টা পিৎজা অর্ডার দে। আমরা তো 4 জন বাকি, 2টা পিৎজা কি হবে? না, এত পিৎজা খাওয়া যাবে না। আরে ভাবি আর নিধির জন্য। আমি ভাবিকে ফোন করছি তাহলে। নিশি, আমার কথা শোন। কে শোনে কার কথা? নিশি চলে গেল। আমি বাধ্য হয়ে পিৎজা অর্ডার করলাম। কিছু পর ফারিয়া আর নিশি এসে হাজির। বাবু কি করো? গাঁজা খাই, তুমি খাবে? রাগ করছো কেন? আমি দেখছি তুমি টিভি দেখছো। তাহলে জিজ্ঞাসা করছো কেন আমি কি করছি? তোমার কি চোখ কানা হয়ে গেছে? যাও তো, আমাকে বিরক্ত করো না। কোথায় যাব? গতকাল তোমাকে বিরক্ত করতে পারিনি, আজকে তোমার সাথে। আমার সাথে কি? বেয়াদব মেয়ে কোথাকার। চুপচাপ বসে থাকো, একটু পর পিৎজা আসবে, খেয়ে চলে যাবে। আমি আজ তোমার কাছে থাকবো,
এক বিছানায়। কি? আমি উঠে থাপ্পড় দিতে যাব, তখনই কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলে দেখি পিৎজা চলে এসেছে। আমি বিল পরিশোধ করে দিয়ে দরজা বন্ধ করি। পিৎজা ফারিয়ার কাছে দিলাম। আমি ছাদে এসে বসে চারিদিকে রাতের দৃশ্য দেখছি। মানুষ তার গন্তব্যে ফিরছে, আবার অনেকের কাছে যাওয়ার জায়গা নেই, ফুটপাতে হয়তো শুয়ে আছে। কেউ খেতে পেরেছে, কেউ বা না খেয়ে শুয়ে পড়েছে। আমি চুপচাপ ভাবছি, তখন ফারিয়া পিৎজা নিয়ে ছাদে এলো। তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। তুমি ছাদে এসে কি করছো? রাতের শহরের দৃশ্য দেখছি। তুমি আমাকে বিরক্ত করতে এসেছো? তোমার জন্য পিৎজা নিয়ে এসেছি, চলো একসাথে খাই। আমি পিৎজা নিয়ে খেতে শুরু করলাম। কি হলো, তুমি খাচ্ছ না কেন? আমাকে খাইয়ে দাও, আমি তোমার হাতে খেতে খুব পছন্দ করি। আমি পারবো না, পারলে নিজে খাও। আমি আমার মতো খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর ফারিয়া নিজেই খেতে শুরু করলো। অনেকক্ষণ পর ছাদ থেকে নেমে যাওয়া খাওয়া দাওয়া করে সেরে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন ল্যাবে এসে আমার মতো কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর এসিপি এলো। স্যার, আপনি কিছু জানতে পেরেছেন? এখনো তেমন কিছু জানা যায়নি। আসামিকে ধরতে পেরেছেন? এজন্য আপনার কাছে আসা। আপনার সাহায্য করতে হবে। ঠিক আছে, আমি কিভাবে সাহায্য করব? স্যার, আমরা আপনাকে বলে দেব কিভাবে সাহায্য করতে হবে। আপনাকে ছদ্মবেশ ধরতে হবে। ওকে, আমি একটা ছদ্মবেশ ধরে নিলাম। অপারেশনের জন্য বের হলাম। আমি আর কবির একটা আস্তানায় এলাম। আপনাদের এখানে কি চাই? আমরা এখানে একটা খুনের ব্যাপারে এসেছি। কি বলতে চাস? তোদেরকে দিব নাকি গুলি করে? না না, আমরা একটু খুনের কন্ট্যাক্টে এসেছি। আপনাদের বসের দেখা করতে দেওয়া যাবে? আচ্ছা আসুন। আমরা ছেলেটির সাথে সাথে একটা গলির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা পুরনো বাড়ির ভিতরে এলাম। এই বাপু, তুই কাদেরকে নিয়ে এসেছিস? এনারা একটা খুনের কন্ট্যাক্ট নিয়ে এসেছে, অনেক টাকা দিবে বলছে। কাকে খুন করাতে চান আপনারা? আমি কিন্তু খুনের জন্য 5 লাখ টাকা নিয়ে থাকি। 5 লাখ কেন? আপনাকে আমরা 20 লাখ টাকা দিব। এইদিকে সিআইডির অফিসারেরা পুরনো বাড়ি ঘিরে ধরেছে। আমাদের একটা ইশারায় অপারেশনে নামবে। তাহলে আপনাদের অনেক টাকা। ছবি দেন, কাকে খুন করতে হবে। এই নিন। আমি বুঝলু ছবি দিলাম। শিকদার ছবি দেখে ভয় চুপসে গেল। এই কাজ আমি করতে পারবো না, আপনারা অন্য কোথাও যান। কেন পারবেন না? এটা আপনাদের না জানলেও চলবে, তবে আপনাদের টাকা দিয়ে যেতে হবে। কেন টাকা দিব? টাকা না দিয়ে কিছুতেই বের হতে পারবে না। হঠাৎ একটা ছেলে এসে বলল, বস, আমাদের চারিদিক থেকে সিআইডি ঘিরে রেখেছে। এই, তোরা সত্যি করে বল, তোরা কারা? সিআইডি। আমরা পিস্তল বের করে ধরলাম। পালানোর চেষ্টা করলে গুলি করে দেব। আগে তোরা বেঁচে বের হ। তখনই কয়েকজন অফিসার ওদের হাতের পিস্তল গুলি করলো আর পিস্তল পড়ে গেল। সবাই মিলে ওদেরকে ধরলো। শিকদার, সত্যি করে বল, 7 নং সেক্টরে 2 জনকে তুই কেন খুন করেছিস? প্রমাণ ছাড়া আমরা কাউকে ধরতে আসি না। এখনো সময় আছে, সত্যি কথা বলে দে। বললাম না আমরা কিছু জানি না। অফিসারগুলো ধরে মারতে শুরু করলো। কিছুক্ষণ ধরে মারার পর তোমার আঙুলের ছাপ পাওয়া গেছে। সত্যি করে বলো, এই কাজ তোমার কি? স্যার, আর মারবেন না, আমি ওদের খুন করেছি। আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছিল। কে দিয়েছিল খুনের টাকা আমি জানি না। একদিন আমার ফোনে কল এসেছিল, কাকে খুন করতে হবে সব কিছু বলেছিল। এমনকি তার সাথে আমার দেখাও হয়নি। তার ফোন নম্বর আমাদের কাছে দে। সবাইকে নিয়ে চলো, বাকি কথা রিমান্ডে নিয়ে বের করা হবে। আমরা অপারেশন শেষ করে অফিসে চলে এলাম। রাত হয়ে গেছে, আমি বাড়িতে ফিরে এলাম। আমি ভাবতে শুরু করলাম, কে হতে পারে? বজলুর ছবি দেখে শিকদারের মুখ চুপসে গেল কেন? কি ভাবছিস এমন করে? এমন কিছু না, 2টা খুনের ব্যাপারে একটু ভাবছি। তুমি কিছু বলবে? অনেক রাত হয়েছে, খেতে আয়। ঠিক আছে। আমি টেবিলে খেতে বসলাম। আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আম্মু, ভাইকে এত খেতে দিও না, বেশি খেলে মোটু হয়ে যাবে। আমি বেশি খাই না, তুই বেশি খাস। সকালের নাস্তা, কলেজের টিফিন, দুপুরের খাবার, বিকালের হালকা নাস্তা, সন্ধ্যায় কফি আর রাতের বেলা ভাত তরকারি। তোদের ঝগড়া শুরু হয়ে গেল। তোর ভাইয়া অফিস থেকে বাড়িতে এসেছে, একটু চুপচাপ খেতে দিবি। তা না, আমি তো ভাইয়ার সাথে ঝগড়া করি, ভাইয়াও তো কম যায় না। চুপচাপ খেয়ে নে। আমি তাড়াতাড়ি খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ফারিয়ার ফোন এলো। এত রাতে ফোন দিয়েছ কেন? তোমার খোঁজ খবর নেওয়ার জন্য।
আজ সারাদিন তুমি কোথায় ছিলে? একটা অপারেশনে গিয়েছিলাম, আমাকে বিরক্ত করো না, আমি এখন ঘুমাবো। ওকে বাবু, শুভরাত্রি। আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সিআইডি সদর দপ্তরে এসে খোঁজ খবর নিতে শুরু করলাম। রনি, কিছু জানতে পেরেছো? স্যারের ফোন নাম্বার থেকে অনেক কিছু জানা গেছে। এই ফোন নাম্বার আপনাদের গ্রাম থেকে এসেছে। এটা কার ফোন নাম্বার জানতে পেরেছো? এখনও কিছু জানতে পারিনি, আমরা সিম কোম্পানির কাছে মারিয়াকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, কোনো প্রমাণ পেলে আমাকে জানাবে। আমি ল্যাবে এসে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। স্যার, 2টা লাশ তাদের আত্মীয় স্বজন নিয়ে এসেছে। তুমি তাদেরকে সাইন করিয়ে লাশ 2টা নিয়ে যাও। রাকিব ভাই, আপনি ফারিয়ার সাথে যান। ঠিক আছে স্যার। আমি আমার মতো করে পরীক্ষা চালিয়ে যাচ্ছি। বজলুর আঙুলের ছাপের সাথে ভিকটিমের বাড়ির কোনো আঙুলের ছাপের মিলছে না। এটা কি করে সম্ভব? বজলু এই বাড়িতে গিয়েছিল, তাহলে তার আঙুলের ছাপ পাওয়া যাচ্ছে না কেন? স্যার, মনে মনে কি বলছেন? বজলুর কোনো আঙুলের ছাপের সাথে মিলছে না, এটি কি করে সম্ভব? আমাকে আবার খুনের জায়গায় ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আমাদেরকে এখনই যেতে হবে। আমি এসিপি স্যারকে ফোন করে বলছি আমরা খুনের জায়গা পরিদর্শন করতে চাই। আচ্ছা, কিছুক্ষণ পর আমরা চলে এলাম। সারা রুমে তল্লাশি করতে শুরু করলাম। আমি বেসিং এর আশেপাশে পাশে ভালো করে চেক করলাম, কিন্তু কিছুই পেলাম না। তখন একটা ময়লা ফেলানো বাস্কেট দেখতে পেলাম। আমি এভিডেন্স খুঁজতে শুরু করলাম। আমি বাস্কেটের ভিতরে একটা হ্যান্ড গ্লাভস পেলাম। হ্যান্ড গ্লাভস দিয়ে কি কাজে ব্যবহার করা হয়েছে? ফারিয়া, তুমি এই গ্লাভসটা এভিডেন্সে বক্সে রেখে দাও তো। স্যার, এই সামান্য গ্লাভস দিয়ে কিভাবে তথ্য পাওয়া যাবে? তোমার কাছে সামান্য হলেও আমার কাছে একটা বড় প্রমাণ হতে পারে। তুমি কিছু খুঁজে পেয়েছো? না স্যার, কিছু পাওয়া যায়নি। আমাদের এখন ল্যাবে যেতে হবে। আমরা ল্যাবে সেই গ্লাভসের ছাপ মিল করতে শুরু করলাম। অনেকক্ষণ পর গ্লাভস থেকে আঙুলের ছাপ সংরক্ষণ করে বজলুর আঙুলের ছাপের সঙ্গে ম্যাচিং করতে শুরু করলাম। স্যার, আপনি কিছু জানতে পারছেন এই গ্লাভসে কার আঙুলের ছাপ আছে? বজলু পাওয়া গেছে। এই গ্লাভস দেখছো তো, হাতে পড়লে কিছুই বুঝতে পারবে না এটা হাতের ওপর গ্লাভস আছে। বজলু এটি কি জন্য ব্যবহার করেছে বুঝতে পারছি না। খুব সাধারণ উত্তর, বজলু চায়নি কোনো প্রমাণ থাকুক, কিন্তু বজলু ভুলে গ্লাভস ফেলে দিয়ে চলে গেছে। রাকিব ভাই, আপনি এসিবিকে গিয়ে বলুন গ্লাভসের ছাপ বজলু। ওকে স্যার। আমি 1 কাপ কফি অর্ডার করলাম। কিছু পর কফি দিয়ে চলে গেল। আমি খেতে খেতে কম্পিউটারে কাজ করতে শুরু করলাম। রাকিব, তুমি এখানে? স্যার, আপনার কাছে পাঠালো। স্যার, ভিকটিমের বাড়ি থেকে একটা গ্লাভস পেয়েছিল, তার থেকে বজলুর আঙুলের ছাপ পাওয়া গেছে। কি? তাহলে খুনি বজলু? তাহলে দেরি না করে তাড়াতাড়ি ধরে নিয়ে আসেন এসপি স্যার। তাহলে আমি এখন আসি। আচ্ছা। আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। তখনই আমি আমাদের গ্রামের নীলকে ফোন দিলাম। হ্যাঁ বলেন। রিয়ার ভাই আর তার বাপের জন্য কোনো তথ্য পাওয়া গেছে? জি স্যার, আমি একটা ভিডিও পেয়েছি রিয়ার আব্বুর, উনি কীভাবে জোর করে জমি দখল করেছে। আরও কিছু পাইনি স্যার, 2টা খুনের ব্যাপারে জানতে পারছি। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে রাখছি। আমার কাছে তাড়াতাড়ি ভিডিও 2টা পাঠিয়ে দাও। ওকে স্যার। স্যার, আমার একটা চাকরির সুযোগ করে দেন, এইভাবে আর চলছে না। ঠিক আছে, সামনে সিআইডি নিয়োগ আছে, আমি আইজিকে বলে কিছু একটা ব্যবস্থা করে দেব। ধন্যবাদ স্যার। আমি ফোন কেটে দিলাম। নীল আমাদের অনেক সাহায্য করেছে, তার জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে। আমি ভিডিও 2টি পাওয়ার সাথে সাথে এসিপির ফোনে পাঠিয়ে দিলাম। এসিপি তখন আমার কাছে ফোন দিল। স্যার, আপনি এই ভিডিও কোথায় পেয়েছেন? নীল নামের একজন পাঠিয়ে দিয়েছে, আমি তাকে কাজে লাগিয়ে দিয়েছিলাম। আপনি তাড়াতাড়ি এদের ধরে নিয়ে আসেন। আমি এখনই অপারেশনের ব্যবস্থা করছি। আমি ফোনে কথা বলা শেষ করে বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসেছি। তখনই ফারিয়া গাড়িতে উঠে বসলো। ভাই, গাড়ি। আপনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন কেন? তুমি আজ আবার আমার গাড়িতে উঠে বসেছো? তুমি কি শুরু করেছো বলো তো? আমি তোমার সাথে কিছু শুরু করিনি। আমাকে বিয়ে না করলে আমি কিছুতেই ছাড়বো না। তুমি আবার আপনি থেকে তুমিতে গেছো কেন? আমি তোমাকে বিয়ে করব না। এটা তোমার অফিস না যে আমি তোমাকে আপনি করে বলবো। কাকে বিয়ে করবে দেখা যাবে। অসহ্য একটা। যাকে সহ্য হয় তার কাছে যাও। তুমি আমাকে কিছু বললে নাকি? কিছু না। ভাই, এখানে গাড়ি রাখেন। এখানে গাড়ি রেখে কি হবে? আমরা তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। চুপ, বেশি কথা না। গাড়ি থেকে নামো বলছি। ফারিয়া আমার হাত ধরে টেনে গাড়ি থেকে নামালো। ভাই, আপনি গাড়ি নিয়ে বাড়িতে চলে যান, আমরা পরে আসবো। আচ্ছা ম্যাম। হায় হায়, এটা তুমি কি করলে? গাড়ি বাড়িতে পাঠিয়ে দিলে?
এখন আমি কিভাবে যাব? আমরা দুইজন রাতের আধারে হাত ধরে হাঁটতে হাঁটতে বাড়িতে যাব। মাঝপথে একটু থেমে এক কাপ চা দুইজনে খাবো। ছি, এক চা দুজন খাবো? তুমি পাগল হয়ে গেলে নাকি? তুমি আমার হাত ধরে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছ? হাতির ঝিলে নিয়ে যাচ্ছি। এই সময় খুব ভালো লাগে, প্রেমিক প্রেমিকারা ঘুরতে আসে। দূর, আমি এর মধ্যে গিয়ে কি করব? আমার তো খেয়ে দেয়ে কাজ নাই। ফারিয়া আমাকে টানা হেঁচড়া করতে করতে নিয়ে গেল। ফারিয়া আমার হাত ধরে রেখেছে। হাতির ঝিলে এসে ভালোই লাগছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আমি ফুচকা খাবো, চলো না আমাকে ফুচকা খাইয়ে দেবে, চলো না। আমি তোমাকে খাইয়ে দিব? অসম্ভব। মামা, 2 প্লেট ফুচকা দেন তো। আমাকে খাইয়ে দিতে হবে। আমাকে খাইয়ে দাও না। একদম জেদ করবে না। আমাকে তুমি পেয়েছো কি? আমি তোমার বয়ফ্রেন্ড না যে তোমাকে খাইয়ে দিব? তুমি আমার হবু বর, তুমি খাইয়ে দিবে না তা কে খাইয়ে দিবে? আমি বাধ্য হয়ে ফারিয়াকে খাইয়ে দিচ্ছি। ফুচকা খাওয়া শেষ করে বিল পরিশোধ করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ ফারিয়া দাঁড়িয়ে পড়লো। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আমি আর হাঁটতে পারছি না, আমাকে কোলে তুলে নাও না। আমি পারবো না। আমি একটা রিক্সা রাখছি, বাকি পথ রিক্সায় যাব। না না, হবে না, আমাকে কোলে নিতেই হবে। আমি কিছুতেই রিক্সায় উঠবো না, আমাকে কোলে নাও না। আমি পারবো না। আমি হাঁটতে শুরু করলাম। কিছু দূর এসে পিছনে তাকিয়ে দেখি ফারিয়া সেখানেই চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি ফারিয়ার কাছে এসে রাগে রাগে ফারিয়াকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম। রাতের রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে রয়েছে চারিদিক। বাবু, তোমার কষ্ট হচ্ছে না তো? আমার পায়ে ব্যথা না পেলে আমি হাঁটতে হাঁটতেই যেতাম। আমি বুঝি এইসব তোমার ঢং। রাস্তার লোকজন কি ভাববে তাকিয়ে আছে, দেখেছো? তাতে আমার কি? কেউ যদি ছবি তুলে ভাইরাল করে, বুঝতে পারছো কি হবে? হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে এলাম। চলো এবার চাটা খেয়ে আমার স্বপ্ন পূরণ তোমার করি। স্বপ্ন আর আমার সাজা। দুইজন বসে চা খেয়ে বাড়িতে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি খাচ্ছি, তখন খবরের কাগজে চোখে পড়ল একটা ছবি। দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। হায় হায়, এখন আমার মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যাবে। কোন শালার সাংবাদিক আমার আর ফারিয়ার ছবি ছেপেছে? আমি ফারিয়াকে কোলে তুলে নিয়ে রাস্তায় হাঁটছি। হঠাৎ সিআইডির প্রধান আমাকে ফোন দিল। আমি এসব কি দেখছি? আপনি আপনার সহকারীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন। আপনার জন্য আমাদের নাক কাটা যাচ্ছে। স্যার, আমি বুঝতে পারিনি এমনটা হবে। আমার ভুল হয়ে গেছে। আপনার সহকারীকে কোলে তুলে নিয়ে হাঁটার সময় তখন মনে পড়েনি পরে কি হবে? সাংবাদিকরা তো আমাদের পিছনে সবসময় পড়ে থাকে। ফারিয়ার সাথে কি সম্পর্ক তোমার? সত্যি করে বলো, না হলে তোমার উপরে অ্যাকশন নিতে বাধ্য হব। মানে স্যার, সত্যি কথা হচ্ছে মেয়েটা আমাকে ভালোবাসে, কিন্তু আমি পছন্দ করি না। আগামীকাল ফারিয়া পায়ে ব্যথা পেয়েছিল বলে আমি কোলে নিয়ে হাঁটছিলাম। তুমি অফিসে আসো, তোমাদের ব্যবস্থা হচ্ছে। এখন তোমরা সাংবাদিকদের কিভাবে সামলাবে সেটা বুঝো। আচ্ছা, আমি ফোন কেটে দিলাম। আমি ফারিয়ার উপর রেগে মেগে অস্থির হয়ে আছি। আমি নাস্তা করে অফিসে যাব, তখনই ফারিয়া এলো। আমি রেগে মেগে 2টা থাপ্পড় মেরে দিলাম। সরি, আমি বুঝতে পারিনি। আমি গতকাল তোমাকে বলেছি, কিন্তু একবারও বোঝার চেষ্টা করোনি। আমরা অফিসে আসতে কয়েকজন সাংবাদিক এসে ঘিরে ধরলো। আপনারা যদি রাস্তায় এমন করে বেড়ান তাহলে সাধারণ মানুষ কি করবে? আমরা জানতে আপনাদের মাঝে কি সম্পর্ক আছে। আপনি আপনার সহকারীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন। এখন বলেন আপনাদের মাঝে কি সম্পর্ক? অনেক হয়ে গেছে, আপনারা কি সব প্রশ্ন করছেন? ওনার সাথে আমার কেন অনৈতিক সম্পর্ক থাকবে? উনি আমার ছোটবেলার ফ্রেন্ড। এছাড়া আমাদের 2 বাড়ি থেকে বিয়ে ঠিক করা আছে। আমাদের বিয়ে 1 সপ্তাহ পর। আমি মনে মনে বলছি, হায় হায়, এই মেয়ে বলে কি? আমাদের বিয়ে তাও 1 সপ্তাহ পর। এখন দেখি সে সুযোগের সদ্ব্যবহার করছে। আমি সাংবাদিকদের বললাম, আপনাদের এমন রিপোর্ট করা উচিত হয়নি। আগে জানবেন, পরে লিখবেন। আমি আপনাদের সাথে আর কথা বলতে চাই না। এই বলে আমি অফিসে ঢুকে পড়লাম এবং দারোয়ান তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। আমি ফারিয়াকে বললাম, ফারিয়া, তুমি এটা কি করলে? কি করেছি আমি? সাংবাদিকদের সাথে আমি সত্য কথা বলেছি। আমাদের বিয়ে 1 সপ্তাহ পর। কে বলছে আমি তোমাকে বিয়ে করবো আর 1 সপ্তাহ পর? বলছো ভালো কথা,
হারামজাদাগুলোদের সামনে কেন বলতে গেলে? তোমার সাথে সুযোগের সদ্ব্যবহার করলাম। আমি রেগে মেগে আমার রুমে এসে বসে রইলাম। তখন হঠাৎ রিয়াজের ফোন এলো। তোমরা সাংবাদিকদের উচিত শিক্ষা দিয়েছো। তোমাদের বিয়ে, আর আমাকে আগে বললে না কেন? আসলেই আমি নিজেই জানতাম না যে আমাদের দুই ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করে রাখছে। এবার কিছু কথা বলে স্যার ফোনটা কেটে দিল। ফারিয়ার একটা মিথ্যার জন্য আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। বিকেলের দিকে খবর পেলাম রিয়ার আব্বু আর ভাইকে ধরে নিয়ে এসেছে। আমি সিআইডির অফিসে এসে দেখি রিয়া আর তার স্বামী বসে আছে। রিয়া, তোমরা কি করো? আমার আব্বু ভাইকে নিতে এসেছি। আমার আব্বু আর ভাই নির্দোষ, তুমি ওদেরকে ফাঁসিয়েছো আমাদের সাথে তোমার ব্যক্তিগত শত্রুতার জেদ ধরে। তুমি একদম ভুলভাল কথা বলবে না। তোমার আব্বু আর ভাই যে কতটা ভালো মানুষ তা কারোর জানতে বাকি নেই। আমি রনিকে ভিডিও দেখাতে বললাম। রিয়া আর তার স্বামী ভিডিও দেখে চুপচাপ হয়ে রয়েছে। কি হলো? তুমি বলছিলে তোমার আব্বু আর ভাই নির্দোষ, তাহলে এখন চুপ কেন? রিয়া আজ নিজের দোষ বুঝতে পেরেছে। সে আমাকে একটা কোণে ডেকে নিয়ে এসে বলল, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, পারলে আমাকে মাফ করে দিও। আজ আমি একজন খুনি চোরের ঘরের সন্তান। আমি রিয়াকে আর কিচ্ছু বললাম না। রিয়া ওখান থেকে চলে গেল। আমরা ফারিহার আম্মু আব্বুর সাথে কথা বলেছি, 1 সপ্তাহ পর তোদের বিয়ে। কিসের বিয়ে? আমি ওকে বিয়ে করতে পারবো না। তোরা মিডিয়ার সামনে বলেছিস তোদের বিয়ে 1 সপ্তাহ পর। এখন বিয়ে না করে যাবি কোথায়? মিডিয়ার লোক তোদের ছেড়ে দেবে? আমরা সবাই তোর খারাপ চাই না, তুই ফারিয়াকে বিয়ে করে নে। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। হঠাৎ রিয়াদ স্যারের মেইল পেলাম। তিনি আমাকে জানালেন যে আমাদের নাকি 10 দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে এবং তিনি নাকি আমাদের বিয়ের কার্ডও পেয়েছেন। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণ পর আমি নিচে গেলাম। মা আমাকে জানালো যে আমাদের বিয়েটা নাকি গ্রামে হবে, তাই বাধ্য ছেলের মতন গাড়িতে করে রওনা দিলাম। বিকালের দিকে আমরা বাড়িতে এসে পৌঁছালাম। সারা রাস্তা আমি একটাও কথা বলিনি। আমি ফ্রেশ হয়ে বসতে নিশি আমাকে চা দিয়ে গেল। ফারিয়া আমার সাথে এমনটা কেন করলো? আমার চেয়ে অনেক ভালো ছেলেও পেত। আমার জন্য তার জীবনটা নষ্ট হয়ে যাবে। হঠাৎ ফারিয়ার ফোন এলো। কি করতে ফোন দিয়েছো? আমার উপরে এখনো রেগে আছো? 2 দিন পর আমাদের বিয়ে হচ্ছে, এখন আমার উপরে রেগে থাকলে চলবে? বিয়ে হচ্ছে তাই আমি কি নাচবো? আমাকে বিরক্ত করো না তো। বিয়ের পর বুঝিয়ে দেব আমাকে অবহেলা করার শাস্তি কি। সেই ছোট থেকে তুমি আমাকে অবহেলা করে আসছো। যখন জানতে পারলাম তুমি রিয়াকে ভালোবাসো, আমি তোমাকে আর বিরক্ত করিনি। নিজে অনেক কষ্টে থেকেছি, কাউকে বুঝতে দেয়নি। যখন জানতে পারলাম রিয়া তোমার সাথে প্রতারণা করেছে, তখন আমি আবার তোমার কাছে এসেছি। আমি হাল ছেড়ে দেওয়ার পাত্রী নই। তুমি যদি আমাকে এইবার না গ্রহণ করো, তাহলে আমি হয়তো মরেই যাব। আমাকে তুমি এত অবহেলা করো কেন? তোমার কষ্টটা কষ্ট, আর আমার কষ্টটা কষ্ট না? আমার চেয়ে তুমি ভালো ছেলে পাবে। আমি চাই না তুমি আমার কষ্টের জীবনে আসো। আমি তোমাকে ছাড়া কাউকে চাই না। তুমি যদি আমাকে বিয়ে না করতে আসো, তাহলে আমি বিয়ের আসরেই বিষ খেয়ে আত্মহত্যা করব, আর তার দায়ী তুমি থাকবে। আমি আর কিচ্ছু বললাম না। ফোনটা কেটে দিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে দেখি রাফি, আবির সবাই এসেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আসলাম। সবাই আমাকে খুঁজতে লাগলো। আমি গ্রামের মাঠের শেষ প্রান্তে বসে আছি আর ভাবছি, আমি কি সত্যি ফারিয়ার সাথে খারাপ করেছি? ফারিয়া বলেছিল আমি যদি বিয়ে করতে না যাই তাহলে আত্মহত্যা করবে, আর তার দায় সম্পূর্ণ আমার। এদিকে কেউ আমাকে কোথাও খুঁজে পেল না। আবির, তোমরা আবার খুঁজে দেখো, পাও কিনা। ভাইয়া, আর খুঁজতে হবে না, ভাবি আত্মহত্যা করেছে। ভাইয়া বিয়ে করতে যাবে না শুনে আত্মহত্যা করেছে। এই কথা শুনে গাড়ি নিয়ে ফারিয়াদের বাড়িতে চলে গেলাম। এইদিকে আমি ভেবে সিদ্ধান্ত নিলাম ফারিয়াকে বিয়ে করব। না, আর দেরি করা যাবে না। ফারিয়া না হলে কিছু একটা করে দিবে। আমি বসা থেকে উঠে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এলাম, কিন্তু এ কি, বাড়িতে কেউ নেই কেন? সবাই কোথায়? আমি নীলকে জিজ্ঞাসা করতে নীল আমাকে গাড়ি করে ফারিয়াদের বাড়িতে নিয়ে আসলো। ফারিয়াদের বাড়িতে এত লোকের ভিড় দেখে আমি কিছু বুঝতে পারছি না। আমি ভিড় ঠেলে গিয়ে দেখি একটা খাটে একটা লাশ শুয়ে আছে, পাশে সবাই কান্নাকাটি করছে। আমি লাশের মুখে কাপড় যেই তুলেছি, তখনই আমি চিৎকার করে উঠলাম, ফারিয়া, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না? বিয়ে করতে আসতে দেরি হয়েছে বলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না? আমার চিৎকার শুনে আব্বু আম্মু দৌড়ে এসে বলল, বাবা, তুই ঘুম থেকে উঠে এমন করে চিৎকার করে উঠছিস কেন? এসির ঠান্ডায় তুই এত ঘেমে গেছিস কেন? আম্মু, ফারিয়া আত্মহত্যা করেছে। ও
ওরা ফারিয়াকে নিয়ে চলে যাচ্ছে। কি সব আবল তাবল বকছিস? তুই মনে হয় স্বপ্নে দেখছিলি। ও, তোমরা বাইরে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। আমি নাস্তা শেষ করে বাইরে এসে দেখি সবাই কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছে। সকালের মধ্যে লোকজন বাড়িতে ভরে গেল। দুপুর দিকে গোসল শেষ করে বিয়ে করতে বের হলাম। ফারিয়াকে আর কষ্ট দেওয়া যাবে না। বিয়ের কাজ সম্পন্ন করে সন্ধ্যায় বাড়িতে ফারিয়াকে নিয়ে এলাম। রাত্রে রাফি, মামুন, আবির এদের জোড়াজুড়িতে আমাকে 50,000 টাকা দিয়ে ঘরে ঢুকতে হলো। আমি দরজা খুলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ফারিয়া এসে আমাকে পায়ে ধরে সালাম করলো। আমি ওকে তুললাম। তুমি আমাকে ধরবে না, আগে আমার মোহর আনা দাও। কি জ্বালারে বাবা! আমি টাকা বের করে দিলাম। জানো, তুমি যদি আমাকে বিয়ে না করতে যেতে তাহলে আত্মহত্যা করতাম। আমি বিষ নিয়ে বসেছিলাম। পাগলামি করো কেন? আমি কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। অনেক ভালোবাসি তোমায়। আমিও তোমাকে অনেক ভালোবাসি।